ওকে, আমরা তাহলে কোথায় ছিলাম? রিটার্ন জিরো না? জি ভাই, রিটার্ন জিরো। আচ্ছা, এই জায়গাটাতে রিটার্ন জিরো আমরা কেন লিখি, কেউ কি বলতে পারবো? কেন এই জায়গাতে আমরা রিটার্ন জিরো কেন লিখছি? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো হবে না। এখানে অনেকে জয়েন হয়েছি আমরা, মোটামুটি আমি দেখছি প্রায় 14 জন। কেন রিটার্ন জিরো লিখছি? ভাইয়া ওই যে রিটার্ন জিরো দেওয়াতে হয়তো কোডটা আর কি শেষ হয়ে যাবে আর end হয়ে যাবে। আর ওটা যদি না হুম, দেওয়া হয় তাহলে এটা আর কি কন্টিনিউয়াস একটা লুপে চলতেই থাকবে, বা ওটা এন্ড হবে না কখনো। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আমরা আইডিয়া দিই, সমস্যা নেই এখানে। মেনলি হচ্ছে আমি কোনো এখানে ইনস্ট্রাক্টরও না তোমাদের, সবাই আমরা এখানে ডিসকাস করবো প্রত্যেক ক্লাবে। বল। ভাইয়া রিটার্ন জিরো দিয়ে সম্ভবত যে কোডটা পুরো লিখে শেষ করছি। ওকে, এটা একটা আইডিয়া, ঠিক। আর কেউ? আচ্ছা, প্রথমত আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে যে রিটার্ন জিরো যদি আমরা এখানে না লিখি, তাহলে আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউয়াস লুপ, অর্থাৎ চলতেই থাকবে। কোনোভাবে মানে দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো এক্সিট এক্সিট হবে না, পুরো প্রোগ্রামটা শেষ হবে না, চলতেই থাকবে, একটানা চলতেই থাকবে, যেটা সহজ বাংলা ভাষায় আমরা বলি। তাহলে সেটা আমরা একটু চেক করি। আসলে রিটার্ন জিরো এই ধরনের কোনো কিছুই মানে লুপের সাথে কোনো সংযুক্ত না। তারপর আমরা একটু চেক দেই, দেখি বিষয়টা এরকম কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে আমরা রিটার্ন জিরো যদি না দিই তারপরেও কিন্তু আমাদের প্রোগ্রামটা একবারই এক্সিকিউট হয়েছে, লুপ আকারে চলছে না। ঠিক আছে, কেন চলছে না সেটাও আমরা দেখব। আমরা আরেকটা উত্তর পেয়েছি যে রিটার্ন জিরো, এটা ধরে মিন করছে যে মানে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে হয়তো আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তাই তো? আমরা সেকেন্ড যে উত্তরটা দিয়েছি ওনার কাছ থেকে শুনতে যাচ্ছি, বিষয়টা কিরকমই আপনার না উত্তরটা ভাইয়া, কিরকম? আমি বলতে চাচ্ছি যে যে ওই প্রোগ্রামটা লিখছে রিটার্ন জিরো লেখার মাধ্যমে সে এটা বোঝাইতে চাইছে যে আমি কোনো ইরর ছাড়াই মানে কোডটা একদম ঠিকঠাক ভাবে লিখে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ভেরিফাই করি। এখানে ধরলাম আমরা রিটার্ন দিলাম না, ক্লিয়ার। আমি এখানে একটা ইরর করেছি। এখন যদি আমি এটাকে যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি, দেখেন এখানে একটা ইরর এসেছে। তাহলে রিটার্ন জিরো ছাড়াই তো সেই ইররটা চেক করলো, তাই না? জি ভাইয়া। হুম, তার মানে এখানে বিষয়টা অন্য কিছু হয়তো হতে পারে, তাই কি না? জি জি। হয়তো বিষয়টা অন্য কিছু, আমরা হয়তো বিষয়টা একটু ডিটেলসে যাই। এই জায়গাতে আরেকটা জিনিস আমরা একটু দেখি। প্রথমেই আমরা এখানে একটা ইন্ট মেইন লিখেছি না, আইএনটি। ইন্ট মেইন, মেইন একটা হচ্ছে ফাংশন। এখন আমরা কোনো ফাংশন বুঝবো কি করে? একবারে সহজ ভাষায়, ফাংশনের কোনো লেখার পরে যদি এরকম ফাংশন, ক্লিয়ার? জি ভাইয়া। প্রোগ্রাম ফাংশন ছাড়া কখনোই রান হতে পারে না, কোন একটা ফাংশনের মধ্যে তাকে থাকতেই হবে। এখন এই জায়গাতে যে আমরা ইন্টিজার লিখেছি অর্থাৎ ইন্ট লিখেছি, এখানে যদি ইন্ট না লিখি কোনো সমস্যা হবে কি? একটু রেসপন্স করি আমরা, আমরা একটু চিন্তা করি যে আসলে কোনো সমস্যা হবে কি এখানে ইন্ট যদি না লিখি? ভাইয়া ওইভাবে চেক করা হয় নাই। করতে গেলে প্রোগ্রামে খুঁটিনাটি আমাদের জিনিস চেক করতে হবে, খুঁটিনাটি বিষয়। আচ্ছা, আমরা তাহলে একটু চেক করি, তাই না? সব একটু চেক করি দেখি। এটা যখন লিখলাম তখনও কি হচ্ছে, আমাদের প্রোগ্রাম কিন্তু রান হয়েছে, হয়েছে কিনা?
জি ভাইয়া। ওকে, হয়েছে। আচ্ছা, তাহলে এইবারে আমরা কি করব, উপরে ইন্ট না লিখে এখানে আমরা লিখবো রিটার্ন জিরো। ঠিক আছে, রিটার্ন জিরো লিখে যদি আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখি কি হয়। এখানেও কিন্তু আমাদের প্রোগ্রাম রান হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এইখানে যদি আমরা ইন্টিজার না লিখে যদি আমরা এখানে লিখি ফ্লোট, ফ্লোট মানে ফ্লোটিং ভ্যালু, অর্থাৎ দশমিক ভ্যালু যেগুলো হয়, ঠিক আছে, যেরকম 10.250 এরকম দশমিক ভ্যালু যেগুলো লিখি না, সেগুলোকে বলি আমরা জি ভাইয়া। ফ্লোটিং নাম্বার। তাহলে আমরা যখন হচ্ছে এই বিষয়গুলোকে আমরা পড়েছি সবাই, ইন্ট, জি ফ্লোট, ডাবল, এই জিনিসগুলো কি ক্লাসে পড়েছি? পড়াইছে স্যার। একটু সবাই রেসপন্স করি। আচ্ছা, আচ্ছা, ক্লাসে পড়াইছে, তার মানে আমরা সবাই মোটামুটি জানি। তাহলে ইন্ট না দিয়ে এখানে যদি আমরা ফ্লোট দেই, তাহলে দেখি আমাদের প্রোগ্রামটা রান করে কিনা। তবুও আমাদের প্রোগ্রাম রান করছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা বিষয় পড়েছি, সেটা হচ্ছে ডাবল। হুম, ডাবল দিয়ে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, দেখি কি হয়। ডাবল দিলেও আমাদের প্রোগ্রামটা কি করছে, রান করছে না? রান করছে। তাহলে আমরা দেখলাম যে এখানে কোনো কিছু না দিলেও আমাদের প্রোগ্রাম রান করছে। আবার আমরা যদি ফ্লোট, ডাবল, ইন্ট দিই, তবুও আমাদের প্রোগ্রামটা রান করছে। আবার নিচে যদি আমরা রিটার্ন জিরো না দিই, তবুও কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করছে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন বাস্তবে এই জিনিসটা কেন হচ্ছে, ক্লিয়ার, এটা আমাদের জানতে হবে। এই যে আমাদের এখন যে কোড ব্লকস বলি বা আমরা যে আইডিয়া গুলো ব্যবহার করি, এগুলোতে কিছু ইন্টেলিজেন্সি ইউজ করা হয়েছে। ইন্টেলিজেন্সি মানে কি? কিছু আপডেট করা হয়েছে। আগের যে আইডিয়া গুলো ছিল সেগুলোতে এই ধরনের কোনো আপডেশন ছিল না। এই রিসেন্টলি আমাদের যে কোড ব্লকস গুলোর মানে বিভিন্ন আপডেট হয় না, আপডেট ভার্সন আমরা ডাউনলোড করি না, আমরা ওল্ডার কোন একটা ভার্সন যদি ডাউনলোড করে যদি আমরা এখানে ইন্ট ব্যতীত, ফ্লোট ব্যতীত, অথবা দেখা যাচ্ছে রিটার্ন জিরো ব্যতীত কোন একটা প্রোগ্রাম রান করতাম, তখন কিন্তু সেখানে আমাদের ইরর দিত। এটা অনেক আগে, বা টার্বো সি প্লাস প্লাস এর নাম, টার্বো সি এর নাম শুনছি আমরা, টার্বো সি। জি ভাইয়া, নাম না শুনছিলাম, এটাও কোড ব্লকের মতো শুনিনি। একটা কম্পাইলার আইডি। হুম, তো সেগুলোতে দেখা যাচ্ছে আমাদের কোনো কোড লিখলে এই ধরনের ইরর গুলো আসতো, যে রিটার্ন জিরো না দিলে আমাদের হচ্ছে প্রোগ্রামটা এক্সিকিউট করতে দিত না, ওখানে বিল্ড সমস্যা থাকতো, বিল্ড মানে কম্পাইল সমস্যা থাকতো। তো এগুলো আপডেট করেছে এই যে কোড ব্লকস এর। এখন বর্তমানে আমরা কোন ভার্সন ইউজ করছি? 20.3, তাই না? অনেক আপডেট ভার্সন আমরা ব্যবহার করছি। তো এই আপডেট গুলো এই জায়গাতে করা হয়েছে যে কোনো যদি কারণে আমরা যদি রিটার্ন জিরো এখানে না দেই, ঠিক আছে, রিটার্ন জিরো যদি না দেই, তবুও আমাদের কি হবে, বাই ডিফল্ট এখানে একটা রিটার্ন জিরো বসে যাবে। রিটার্ন মানে কি? রিটার্ন মানে কোনো কিছু ফেরত পাঠানো, তাই কিনা? জি জি ভাই। রিটার্ন মানে হচ্ছে কোনো কিছু ফেরত পাঠানো। আমরা দেখা যাচ্ছে দারাজে বা কোনো জায়গাতে অনলাইনে কোনো যদি অর্ডার করি, তখন কি হয়, প্রোডাক্টটা ভালো না লাগলে ওরা বলে না 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। তার মানে কি, প্রোডাক্টটা ভালো না লাগলে আমি তাদের কাছে রিটার্ন করে দেবো, তাই কিনা? তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রোগ্রামিং এও আমি যে প্রোগ্রামটা শেষ করব, বা আমি যে আমার এই কাজটা যে শেষ হয়েছে, এইটা আমাকে রিটার্ন করতে হবে। এখন রিটার্ন জিরো, জিরোই কেন হয়? রিটার্ন আমরা ওয়ান করতে পারতাম কিনা, তাই না? রিটার্ন তো আমরা ওয়ানও করতে পারতাম। জি। রিটার্ন জিরোই কেন হবে, রিটার্ন ওয়ান কেন হবে না দেখি? রিটার্ন ওয়ানও তো হচ্ছে, তাই না? তো রিটার্ন করা মানে হচ্ছে যে এই যে এখানে যে আমরা ইন্টিজার লিখেছি না, ইন্টিজার, এর কাছে এটা হচ্ছে রিটার্ন টাইপ। প্রথম যে ফাংশনের প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। অর্থাৎ আমি এখানে কোন ধরনের ভ্যালু রিটার্ন করব, সেই জিনিসটা এখানে আমাকে বলে দিতে হবে। ক্লিয়ার? তার মানে আমি এখানে কি ধরনের ভ্যালু রিটার্ন করছি? জিরো কি একটা ইন্টিজার ভ্যালু না? জি। আচ্ছা, এই জন্য কি হয়,
প্রথমে আমাকে বলে দিতে হবে আমি কোন ধরনের ভ্যালু এই জায়গাটাতে রিটার্ন করব। যেহেতু আমরা এখানে রিটার্ন জিরো লিখছি, তার মানে জিরো একটা ইন্টিজার ভ্যালু, যার কারণে আমাকে প্রথমে মেইনের আগে রিটার্ন টাইপ হিসেবে ইন্ট আমরা ব্যবহার করি। আচ্ছা। ক্লিয়ার? জি। সবাইকে আমরা বুঝলাম বিষয়টা? জি ভাইয়া, বুঝতে জি ভাইয়া। পেরেছি। এখন যদি কোনো কারণে আমাকে এখানে ফ্লোট ইউজ করি আমরা, তাহলে আমাকে অবশ্যই একটা এখানে দশমিক ব্যবহার করতে হবে। তখন আমরা কি করবো, রিটার্ন 0.0 আমরা রিটার্ন করব। তার মানে এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমরা যে ধরনের ভ্যালু রিটার্ন করছি সেটা হচ্ছে কি ধরনের ভ্যালু, ফ্লোট ভ্যালু না। তার মানে এই ফ্লোটটাকে রিসিভ করবে, এই ভ্যালুটা এই ফ্লোটটা রিসিভ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমরা যদি কোনোভাবে কোনো রিটার্ন না দিতে চাই, তাহলে এখানে একটা আমাদের নাল ভ্যালু রিটার্ন করতে হয়, যেটাকে আমরা বলি ভয়েড। ক্লিয়ার? আমরা কোনো কিছু রিটার্ন করব না, তার মানে কি চাচ্ছি যে কোনো ধরনের কোনো ভ্যালু আমরা তাকে রিটার্ন দিব না। তাহলে সেখানে আমাদের বাই ডিফল্ট একটা নাল ভ্যালু, অর্থাৎ আমরা জিরো ব্যবহার করছি না, জিরোর মতনই একটা নাল ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করতে হবে হচ্ছে ভয়েড। হুম, কোনো ধরনের কোনো ভ্যালু যদি আমরা রিটার্ন করতে না চাই, তাহলে সেখানে আমরা কি ইউজ করব, ভয়েড ইউজ করব। ঠিক আছে? এখন এটা দিয়ে যদি আমরা রান করি, আমাদের প্রোগ্রাম কিন্তু রান হবে। এখন রিটার্নের কাজটা কি আমরা তাহলে বুঝলাম? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু সব সময় হুম, এটা আমার ইন্টই বেশি সবাই দেয়, ভয়েড তারপর ফ্লোট এগুলো দিতে দেখিনি তো। আচ্ছা, আজকে দেখলাম হ্যাঁ। কেন দিব সেটাও তো জানলাম। আমাদের টপিক আছে ফাংশন, ফাংশনেরই বিশাল একটা টপিক আছে সি প্রোগ্রামিং এ। এই ফাংশনটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই রিটার্ন কি রিটার্ন করছি এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন হবে। হুম, বিশেষ করে আমরা একটা নাম শুনবো কিনা, রিকারসিভ ফাংশন। আমরা পরবর্তী ফাংশন যখন পড়বো, রিকারশন বা রিকারসিভ ফাংশন, এই জিনিসটা নিয়ে যখন আমরা কাজ করব, এখানে আমাদের রিটার্নটা খুব ভালো মতন জানতে হবে। তাছাড়া আমরা বুঝবো না যে রিকারসিভ ফাংশন কিভাবে কাজ করছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে মোটামুটি আজকে অনেক বেসিক কিছু জানলাম। এই যে হ্যাশ ইনক্লুড, এবার আসে হচ্ছে হ্যাশ কি বোঝাচ্ছে। হ্যাশ হচ্ছে একটা প্রি প্রসেসর। ক্লিয়ার? কি বললাম, একটা প্রি প্রসেসর। ইনক্লুড মানে কি, ইনক্লুড মানে কি আমরা সাধারণ বাংলা ভাষায় কি জানি, ইনক্লুড মানে কি? যুক্ত করা, অন্তর্ভুক্ত করা, তাই কি না? হুম, কি যুক্ত করছি আমরা এই জায়গাটাতে, কি কি যুক্ত করছি সেটা হচ্ছে stdio ডট এইচ। ডট এইচ আমরা একটু আগে যেটা বললাম যে কোনো কিছুর এক্সটেনশন যদি ইউজ করি, তাহলে সেখানে আমাকে কি ব্যবহার করতে হয়, ডট ব্যবহার করতে হয়, তাই কি না? তাহলে সি এর এক্সটেনশন যখন আমরা ইউজ করলাম, যখন আমরা কি ইউজ করছি, ডট সি, তাই না? হ্যালো? জি জি ভাইয়া। ভাই। হুম, তাহলে এই জায়গাতে যখন আমরা ডট এইচ ব্যবহার করছি, ডট এইচ দ্বারা এটা বোঝাচ্ছে হেডার ফাইল। অর্থাৎ আমি এখানে অনেক ধরনের ফাংশন ব্যবহার করব, যেরকম প্রিন্টএফ এর পরে আমি কোনো কিছু ইনপুট নিব, আমি ইউজার ইনপুট নিব, ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। ঠিক আছে, এগুলো পরবর্তীতে দেখবো আস্তে আস্তে। তো এই বিভিন্ন ধরনের ফাংশন আমরা ব্যবহার করব। তারপরে গেট ফাংশন একটা ইউজ করি আমরা। ঠিক আছে, এই ধরনের ফাংশন যখন আমরা ব্যবহার করব, কোন ফাংশন কোন ফাইলের মধ্যে থাকবে সেটা এইটা দ্বারা ডিফাইন করে দেওয়া হয়। ক্লিয়ার? এসটিডি মানে হচ্ছে, এসটি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এসটিডি মানে ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট ওতে আউটপুট। আমি কি ধরনের ইনপুট নিচ্ছি, যেরকম স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট না? স্ক্যানএফ দ্বারা কি করছি, আমি ইনপুট নিচ্ছি, প্রিন্টএফ দ্বারা কি আমি আউটপুট দেখছি, তাই কি না? জি। এগুলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট গুলো আমরা এখানে যেহেতু ফাংশনের মধ্যে ব্যবহার করছি, এজন্য এর লাইব্রেরি ফাইলকে আমার কল করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে আমাদের বংশের পরিচয় কিভাবে আমরা ডিফাইন করি। এক একটা হচ্ছে যেরকম চৌধুরী বংশ,
তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নাম আছে না, পদ আছে না, পদ জি ব্যবহার করি না আমরা। তো এই যে পদটা ব্যবহার করি, ওই বংশে বা ওই পদের মধ্যে তো অনেক মানুষ আছে নাকি, ফ্যামিলির অনেক মানুষ থাকে। জি তো সব মানুষকে যখন আমরা এক নামে চিনবো, সেটা কি নামে চিনবো? চৌধুরী নামে চিনবো না? কথার জি কথা। তো জি ভাইয়া। এই প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশন গুলোকে যখন আমরা কল করব বা এগুলো নিয়ে কাজ করব, তখন তার বংশটা বা তার পরিচয়টাকে উপরে উল্লেখ করে দিতে হয়। ক্লিয়ার? জি এই উল্লেখটাই হচ্ছে stdio.h। এইচ। অর্থাৎ আমরা কোন ধরনের হেডার ফাইল এখানে, মানে কোন ধরনের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ব্যবহার করব, সেগুলো কার মধ্যে ডিফাইন করা আছে? এই হেডার ফাইলের মধ্যে আমার ডিফাইন করা আছে। ওকে। এরপরে আমরা আরেকটা ব্যবহার করব, সেটা হচ্ছে st হ্যাশ ইনক্লুড conio.h। ঠিক আছে, conio.h, এটা আমরা ব্যবহার করব। এরকম অনেক ধরনের হেডার ফাইল আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারে বারে আমি যে স্টেটমেন্ট গুলো ইউজ করছি বা বারে বারে আমি এই ধরনের যে ফাংশন গুলো ইউজ করছি, এগুলোর জন্য কি আমি বারে বারে ওই হেডার ফাইল যুক্ত করতে থাকবো? না। এটার জন্য আমাদের একটা কমন হেডার ফাইল, অর্থাৎ এই হেডার ফাইলের কি একটা কমন গ্রুপ আছে না? যেরকম আমরা ফোল্ডার করি কিভাবে, একটা মেইন ফোল্ডারের মধ্যে তারপরে আমি তার সাব ফোল্ডার তৈরি করি, জি তার মধ্যে আবার বিভিন্ন রকম ফাইল রাখি, সাব ফোল্ডারের ক্যাটাগরি অনুযায়ী আমি সেখানে ফাইল রাখি। মুভির ফাইলের মধ্যে কি আমি কখনো টেক্সট ফাইল রাখবো? রাখবো না। আমি মুভির মধ্যে মুভি রাখবো। বা হুম, আমি দেখা যাচ্ছে যখন কোনো গান শুনবো, অডিও গান শুনবো, অডিও গানের মধ্যে আমি অডিও গানের ফোল্ডারে আলাদা করব, তাই না? জি প্রত্যেকটার জন্য আলাদা, কিন্তু কমন একটা জিনিস কি থাকবে আমার? যে মাই ফোল্ডার। কমন মাই ফোল্ডারের মধ্যে আমার মুভি থাকতে পারে, আমার গান থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। আবার সেই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে। তো আমরা এই জায়গাটাতে যদি কমন যে লাইব্রেরি ফাংশনটা থাকে, অর্থাৎ আমি যে একটা লাইব্রেরি ফাংশনকে কল করলে, যেরকম ধরা যাচ্ছে যে আমি যদি মাই ফোল্ডারকে যদি কল করি, তাহলে সবগুলো আমি পেয়ে যাচ্ছি, তাই কি না? জি আবার যদি স্পেসিফিক ভাবে যদি আমি মুভি দেখতে চাই, তাহলে মুভির ফোল্ডারের মধ্যে আমি যে তাকে কল করলে মুভিগুলো দেখতে পারবো। কথার কথা। তা আমি যদি চাই যে সবগুলো কমন একটা লাইব্রেরি ফাইলকে আমি যদি কল করতে চাই, সেটা একটা আছে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdlib.h। এইটা যদি আমরা লিখি, তাহলে আমাদের বারে বারে এই যে আলাদা আলাদা যে হচ্ছে আমি হেডার ফাইল যুক্ত করলাম, সেগুলোকে যুক্ত করা লাগবে না। সবগুলো হেডার ফাইল এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাইলের মধ্যেই আছে। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এটা আমরা না দিই, তাহলে কি হতে পারে দেখি। এটা না দিলে কি হতে পারে? এই যে এটা না দিলে কি হচ্ছে, কোন জায়গাতে যে ধর, আচ্ছা এটা বাদ দিলাম। আমরা কোনো ধরনের হেডার ফাইল যুক্ত করলাম না, তারপরে আমাদের প্রোগ্রামটা রান করলো। এই কারণে আমি বললাম যে বর্তমানে যে আমাদের কোড ব্লকস বা হচ্ছে আমাদের আরো যে আইডিয়া গুলো রয়েছে, সেটাতে কিছু ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে। আমরা কোনো ধরনের কোনো ফাইল, লাইব্রেরি ফাইল যদি ইউজ না করি, বাই ডিফল্ট সে ওই লাইব্রেরি ফাইলটাকে কল করে দেয়। ক্লিয়ার? কিন্তু বাস্তবে আমরা যদি হেডার ফাইল যুক্ত না করি, তাহলে কোনো ধরনের কোনো প্রোগ্রাম কি রান হবে? হবে না। কোড ব্লকস গুলো বাই ডিফল্ট এই হেডার ফাইল গুলো যুক্ত করে দেয়। যার জন্য যেটা প্রয়োজন সে সেটার কাজই করবে। এটা যদি আমরা টার্বো সি তে যদি দেখতাম, মানে আগের যে কম আইডিয়া গুলো ছিল সেটাতে যদি দেখতাম, সেইখানে 100% ইরর আসতো। কেন ইরর আসতো সেটাও এখানে উল্লেখ করে দিত, কেন এই ধরনের ইরর গুলো হচ্ছে। হুম। ভাইয়া, এখন তো আমাদের এগুলো আপডেট হয়ে গেছে, তাহলে এখন কোড করার টাইম ওগুলো আরো কেন লিখবো? কোড করার টাইম ওগুলো আমরা কেন লিখবো, তাই না? এখন তো আমাদের ইয়ে তো আপডেট হয়ে গেছে। আমাদের আপডেট হয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সবকিছু তো জানতে হবে। শুধু ওরা আপডেট করে দিল আমাদের সুবিধার জন্য, আমরা কোনো কিছু জানলাম না। পরবর্তীতে দেখা যাচ্ছে এটা যদি আমরা টার্বো সি তে যদি আমরা রান করি, এই প্রোগ্রামটা রান কি হবে? কথার কথা, কেউ দেখা যাচ্ছে এই প্রোগ্রামটা একটা ওল্ড কোন একটা ভার্সনে রান করলো, তখন কি তার প্রোগ্রামটা রান হবে? না। রান হবে না। এই জন্য আমাদেরকে স্ট্রাকচার যেটা বলে, স্ট্রাকচারটা অবশ্যই আমাদের জানতে হবে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কারণ তারা আমাদের সুবিধার জন্য এটা করে দিচ্ছে, বাই ডিফল্ট তারা সবকিছু রান করে দিচ্ছে। কিন্তু আমরা যদি না জানি যে এখানে এটা না দিলে কি হবে,
তাহলে কি আমরা অন্য কোনো ওল্ডার ভার্সনে যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে, ইরর আসবে। তখন আমাদের মাথা খারাপ হয়ে যাবে, কেন এটা হচ্ছে, আমরা এখানে দিলে হচ্ছে ওখানে দিলে হচ্ছে না, তাই কি না? আমাদেরকে খুঁটিনাটি বিষয় জানতে হবে। এখন এটা আপডেট করেছে বলে আমরা শিখবো না তা না, আমাদের সবকিছু শিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আমরা হ্যাঁ, হেড বিল্ড করি তখন কি এরর দেখাবে না? আমরা যদি বিল্ড করি তাহলে কোনো ইরর দেখাবে কিনা, তাই না? আচ্ছা, এই যে বারে বারে কেটে দেওয়ার থেকে আমরা এই লাইনগুলোকে কমেন্ট করে দিতে পারি। যদি আমরা কমেন্ট করে দিই, কমেন্ট মানে কি, যদি আমরা কোনো কিছু লাইনকে যদি পড়তে না চাই সেটাকে কি করতে পারি, কোডের ভাষায় যেটাকে বলে কমেন্ট করে দেয়া। অর্থাৎ যখন কম্পাইল হবে তখন ওই লাইনটা সে স্কিপ করে চলে যাবে, ওই কমেন্ট লাইনটা সে পড়বেই না। এই কমেন্ট আমরা দুই ভাবে দিতে পারি সিতে, একটা হচ্ছে ডাবল কোটেশনের মাধ্যমে, ডাবল স্ল্যাশের মাধ্যমে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটাকে বলি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট। এখন দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি পুরো একটা ব্লককে আমি কমেন্ট করে দেব, এখান থেকে এই পর্যন্ত, ভয়েড থেকে এই এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমি কি করব, কমেন্ট করে দেব। এটাকে বলা হয়েছে মাল্টি লাইন কমেন্ট। কারণ কারণ কি, এর ভিতর একটা দুইটা তিনটা চারটা চারটা লাইন রয়েছে না? তো চারটা লাইনকে যদি আমি সিঙ্গেলি কমেন্ট করতে চাই তাহলে আমাকে এইভাবে বারে বারে যে এভাবে প্রত্যেকটা লাইনের উপরে এইভাবে কমেন্ট করে দিতে হবে। এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, তাই কি না, প্রত্যেকটা লাইনে এভাবে কমেন্ট করা। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট ইউজ কিভাবে করব, স্ল্যাশ দিয়ে স্টার দিব, আবার এভাবে দেবো স্টার স্ল্যাশ, তাহলে কি হলো, মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? এটা বুঝলাম। আমরা যখন কমেন্ট করে দেব তখন কি হবে, এই লাইনগুলো কিন্তু কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। তার মানে কি, এই লাইনগুলো আমার কমেন্ট হয়ে আছে। এরপরে যে প্রশ্নটা আসলো যে আমরা যদি এইখানে এই লাইনটা না দিই, এই লাইনটা দেখা যাচ্ছে না দিলাম, কমেন্ট করে দিলাম, এখন যদি আমরা বিল্ডে ক্লিক করি তাহলে কি হতে পারে দেখি। বিল্ডে ক্লিক করলেও কোনো ধরনের কোনো এরর আসবে না। কারণ কি, আমি বললাম যে এই যে লাইব্রেরি ফাইলগুলো এগুলো কি বাই ডিফল্ট কল করে নেয় কোড, কোড ব্লকস। ক্লিয়ার? এখন যদি আমরা রান করি তাহলে কি হবে, রান হবে। অথবা আমরা যদি বিল্ড এন্ড রানেও ক্লিক করি তাও কিন্তু কোনো ধরনের কোনো এরর আসবে না। যিনি প্রশ্ন করেছেন উনি কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে কমেন্টটাও তুলে দিলাম, আরো ক্লিয়ার করছি বিষয়টা। আমরা এখান থেকে কমেন্টও তুলে দিলাম, কমেন্টও রাখলাম না। দেখি এবার বিল্ড করি, দেখি কি হয়। বিল্ড করলাম, কোনো ধরনের কোনো এরর আসেনি। দেখি নিচে আমরা পড়ি কি আসলো, বিল্ড ফিনিশড, সাকসেসফুলি বিল্ড করেছে। কিন্তু দেখো এখানে একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং আসবে। কি ধরনের ওয়ার্নিং আসবে, যে এই যে প্রিন্টএফ ফাংশনটা আমরা ইউজ করেছি না, জি। প্রিন্টএফ ফাংশন ইউজ করার জন্য কি হয়েছে, এখানে কোনো ধরনের কোনো আমরা প্রিন্টএফ ফাংশনের লাইব্রেরি ফাইল ইউজ করিনি। ক্লিয়ার? এই ধরনের একটা ওয়ার্নিং দিবে আমাদের, কিন্তু কোনো ধরনের কোনো এরর দেখাবে না। কি কি ওয়ার্নিং দিবে সেটা এখানে বলে দিয়েছে, নোট hash include stdio.h or provide a declaration of printf। printf ফাংশন যে লাইব্রেরি অর্থাৎ যে হেডার ফাইলের সাথে সংযুক্ত, সেই হেডার ফাইলটা আমাকে কি করতে বলছে, এখানে সংযুক্ত করতে বলছে। এটা কেন বলছে কোড ব্লক, সে তো নিজেই করে দিচ্ছে, তাহলে আমাদের কেন করতে বলছে? কারণ এই বিষয়গুলো আমাদের করতে হবে, না হলে ওয়ার্নিং আসবে। আমি একটু আগে বললাম যে হচ্ছে আমাদের পারপাসে এটাগুলো করতে হবে, তারা করে দিছে বলে আমরা করবো না এরকম কোনো বিষয় না, আমাদেরকে সবকিছু এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা চাইলে এটা ইউজ করতে পারি stdlib সরাসরি। হ্যাঁ, তাহলে আমাদের ওই বারে বারে হচ্ছে stdio.h stdio.conio.h, সরি হ্যাশ ইনক্লুড conio.h, এই বিষয়গুলো ব্যবহার করতে হবে না। যতগুলো লাইব্রেরি ফাইল আছে সব এখানে ইনক্লুড হয়ে যাবে। হুম, আচ্ছা, যতটুকু পড়ালাম
এর মধ্যে কারো কোনো বোঝার সমস্যা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু বলি একে একে। 15 জন প্রবলেম যুক্ত নেই ভাইয়া, হয়েছে। বুঝতে পেরেছি যতটুকু বুঝ আচ্ছা, বাকিরা একটু সবাই রেসপন্স করি আমরা। হ্যাঁ, আমি তো একটু দেরি করে এসেছি, তো প্রথম দিকে কি পড়িয়েছেন এটা আমি ধরতে পারিনি। প্রথম দিকে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে কোড ব্লকস এর কিছু পরিচিতি দিয়েছি। কোড ব্লকস এ কিভাবে একটা হচ্ছে কোডকে সেভ করতে হয় সেটা দেখাইছি, ফাইলগুলা কিভাবে নিতে হয় সেটা দেখাইছি। আর কিছু হচ্ছে যেখানে অনলাইন ওয়েবসাইট দেখাইছি যেখানে আমরা সি পড়াশোনা করতে পারি, সি নিয়ে পড়াশোনা করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে জাভা টি পয়েন্ট, আর একটা হচ্ছে W3 সোর্স। দুটো দিয়েছি, আরো অনেকগুলোই আছে। আমরা যদি এখানে লিখি হচ্ছে সি প্রোগ্রামিং টিউটোরিয়াল, ঠিক আছে, টিউটোরিয়াল দিলে অনেকগুলো, এই যেখানে প্রথমে আছে টিউটোরিয়ালস পয়েন্ট, W3 স্কুলস, গ্রিক ফর গ্রিক্স এখান থেকে শিখতে পারি, জাভা টি পয়েন্ট এখান থেকে শিখতে পারি, তারপরে প্রোগ্রামাইজ, ঠিক আছে, এখান থেকে শিখতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা একটু বলে নেই। আমরা যদি এখানে কোনো কারণে দেখা যাচ্ছে যে আমরা কোড ব্লকস ইউজ করতে পারছি না, আমরা চাইলে অনলাইনের মাধ্যমে এই কোডটা ব্যবহার করতে পারি, অনলাইন আইডি ইউজ করতে পারি, ঠিক আছে। যেখানে ওকে। আমরা অনলাইনে কোড করলে ওটাকে আমরা রান করতে পারবো, যেরকম আছে হচ্ছে প্রোগ্রামাইজারই আছে অনলাইন সি কম্পাইলার, এটা লিখবো আমরা। কি লিখবো? অনলাইন সি কম্পাইলার। তাহলে এখানে অনেকগুলো কম্পাইলার আছে। প্রথমটা আছে যে প্রোগ্রামাইজার আছে কম্পাইলার, তারপরে জিডিবির অনলাইন কম্পাইলার আছে, ওয়ান কম্পিউটারের আছে, কোড শেফের আছে। যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক যদি করি, এখানে তাদের অনলাইন কম্পাইলারটা এরকম দেখাবে। ক্লিয়ার? এখানে ক্লিয়ার। এখন কোনো কিছু যদি আমরা রান করতে চাই, এখানে আমরা সরাসরি লিখলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। দেন যদি আমরা এখানে সেমিকোলন দেই, দিয়ে যদি আমরা এই যে রান যে বাটনটা আছে, রান বাটনে যদি ক্লিক দেই, তাহলে পাশে আমরা আউটপুট দেখতে পারবো। অনলাইনে যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম কোনো আইডি ইনস্টল করতে হবে না, ডাইরেক্ট অনলাইন থেকে আমরা কোড লিখতে পারবো। ওকে ভাই ভাই। রেকর্ডিংটা কখন দেয়া হবে? এটা আসলে আশিকের সাথে একটু আলোচনা করতে হবে, এই কারণ ক্লাস শেষ ওর হয়ে ওর যাবে কাছে রেকর্ডিং হচ্ছে তো। হাইস্ট হইলে ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝলাম অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে কোড রান করতে পারি। এখানেও যদি কোনো রকম কোনো আমরা মিস্টেক করে থাকি, রান যদি করি, এখানে আমাদের ইরর দেখাবে। কত নম্বর লাইনে আমরা ইরর করেছি? 6 নম্বর লাইনে। কি ইরর করেছি সেটা সেই জায়গাটা ইন্ডিকেট করে দিচ্ছে। কি ইরর করেছি? সেমিকোলন মিস্টেক করেছি, ঠিক আছে। জি ভাই। ওকে, এই তো গেল বিষয়, আমরা কিভাবে একটা কোড রান করব। এরপরে, আচ্ছা, এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এইবারে আরেকটা জিনিস আমরা, একটা জিনিস আমাদেরকে বলো যে আমি যদি প্রিন্ট এফ, ছোট হাতে সবগুলো আছে না, আমি যদি পিটা যদি বড় হাতে দেই তাহলে কি হবে? সবাই একটু রেসপন্স করি, আমরা পিটা যদি আমরা বড় হাতে দিই তাহলে কি আমাদের প্রোগ্রাম রান করবে কি করবে না? দেখা হয়নি ভাই। ইরর দেখাবে। ইরর দেখাবে। রান করবে। আর বাকিরা? আচ্ছা, রান করবে। এখন কি মানে সবাই কনফিউশনে চলে গেছি না, এই এতগুলো দেখাতে সবাই কনফিউশনে চলে গেছে এতগুলো দেখানোর জন্য, তাই না? ইরর দেখাবে। আচ্ছা, ইরর দেখাবে। ওকে, আমরা তাহলে একটু দেখি, বিল্ড এন্ড রান করি। ক্লিয়ার? বিল্ড এন্ড রান করলে, আচ্ছা, বিষয় হচ্ছে এখানে একটা ইস্যু এসেছে, সেটা হচ্ছে আমার বিল্ড এন্ড রান হচ্ছে না। কেন হচ্ছে না, কেউ কি বলতে পারবে? না। আরে বলো বলো, একটু চেষ্টা করো, কেন হচ্ছে না? এই stdi কারণে নাকি? ডট এইচ স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, আমি এটা একটু কেটে দিলাম, এই উইন্ডোটা একটু কেটে দিলাম। হ্যালো,
হ্যালো, হ্যালো। সবাই জি শুনতে জি পাচ্ছি ম্যাম। কি? আচ্ছা, আমার ল্যাপটপটা একটু বন্ধ হয়ে গেছে, আমি একটু অন করে আবার আসি। ওকে। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া, দেখা যাচ্ছে কোড ব্লকের ইন্টারফেস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যখনই হচ্ছে আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, তখন কি হচ্ছে, আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে না। ঠিক আছে, কি ধরনের, কেন রান হচ্ছে না সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে নিচে লগস এন্ড আদার্স যে অপশনটা আছে, এটাকে ওপরে টেনে নিয়ে আসবো, এই উইন্ডোটাকে ওপরে টেনে নিয়ে আসলে এই জায়গাটাতে একটা ইরর দেখতে পাচ্ছি, তাই না? জি ভাইয়া। কি ইরর? আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, অর্থাৎ পিটা আমরা বড় হাতে দেওয়ার কারণে এখানে কি হচ্ছে, এই যে প্রিন্টএফ ফাংশনটা এটাকে আনডিফাইন্ড দেখাচ্ছে। এই নামে কোনো ধরনের ফাংশন আমাদের এই লাইব্রেরি ফাংশনের মধ্যে নাই, মানে হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা নাই। এই ধরনের কোনো ফাংশন আমাদের হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা নাই। এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে বিল্ড ইন ফাংশন। হ্যাঁ, যে ফাংশন গুলো আমাদের এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে, সেই ফাংশন গুলোকে বলছি আমরা বিল্ড ইন ফাংশন। হুম। হুম, আর যে ফাংশন গুলো আমরা নিজে নিজে তৈরি করব, আমরা আমাদের কাজের জন্য পরবর্তীতে এগুলো দেখবো, ফাংশন ক্লাসে দেখবো যে আমরা নিজে নিজে একটা ফাংশন তৈরি করছি, সেই ফাংশন গুলোকে বলবো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। হ্যাঁ, মানে ইউজার নিজে নিজে তৈরি করবে ফাংশন গুলো। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তাহলে এখানে আমরা ইরোরটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আরেকটা বিষয়, এই জায়গাটাতে তাহলে এখানে ইরোরটা কেন আসলো না কম্পাইলেশনের সময়? প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে যে ভাইয়া আপনি একটু আগে দেখালেন যখন বিল্ড করলাম তখন হচ্ছে এখানে পুরো কোডটা চেক করলো, বা বিল্ড এন্ড রানে ক্লিক করলাম তখন তখন কি হচ্ছে, প্রথমে পুরো কোডটা চেক করছে, চেক করার পর কোনো ইরোর থাকলে দেখাচ্ছে, ইরোর না থাকলে আমাদের সরাসরি রান করাচ্ছে, তাই না? জি কিন্তু যখন আমরা এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, কোনো ধরনের কোনো কম্পাইলেশন ইরোর নাই, তাই না? জি ভাইয়া। এরকম কি হতো, এখানে আমাদের একটা লাল কালার বক্স আসতো না, রেক্টেঙ্গেল বক্স আসতো না? জি কিন্তু সেটা তো আসলো না। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, প্রথমে বিল্ডে ক্লিক করি। বিল্ডে ক্লিক করলো, দেখছি যে আমাদের কোন ইরর আসছে কি? কোনো ইরর আসে নাই। কেন দেখাচ্ছে না, কেন শো করছে না? কম্পাইল টাইম ইরর গুলো সাধারণত এই যে আমরা ফাংশন গুলো ভুল করছি, এই ধরনের কোনো ইরর দেখায় না। এগুলো হচ্ছে রেফারেন্স টাইপ ইরর। তার মানে যে ফাংশন গুলো আমার এই লাইব্রেরি ফাংশনের মধ্যে ইনক্লুডেড নাই, সেগুলো হচ্ছে, সেই প্রেফার। ফাংশন গুলোকে কি করছে, কোনোভাবে রেফারেন্স করতে পারছে না। এই লাইব্রেরি ফাইলের মধ্যে যেটা নাই, এজন্য কোনোভাবে রেফারেন্স করতে পারছে না। কোডের লিখাতে যদি কোনো ধরনের ভুল থাকে, তাহলে সেটাকে বলছি আমরা কম্পাইল টাইম ইরর। এটাও হচ্ছে একটা কম্পাইল টাইম ইরর বলবো, কারণ কি, পিটা আমরা বড় হাতে দিয়েছি না। এর আগের জি ক্লাসে করেছি কিনা অনেকে আমাকে বলছে যে আমরা যখন পিটা বড় হাতে লিখছিলাম বোর্ডে, অনেকে বলছিল ভাই এটা তো ইরর আসবে, কম্পাইল টাইম ইরর আসবে, তাই না? জি। ওই ক্লাসে কি সবাই ছিলাম আমরা, এখন যারা জয়েন আছি? জি ভাইয়া, আমি ছিলাম। আচ্ছা, কে একজন বলেছিল যে হচ্ছে প্রিন্ট, আমি পিটা বড় হাতে দিয়েছিলাম, একজন বলছিল যে এটা হচ্ছে আমাদের ইরর আসবে, কম্পাইল টাইম ইরর, তাই না? জি ভাইয়া, আমি বলছিলাম। ইরোড, আচ্ছা আচ্ছা, তুমি বলেছিলা। তো ইরোডটা আসলে এই জায়গাটাতে, এটাও একটা কম্পাইল টাইম ইরোড, কিন্তু কোন ধরনের ইরোড সেটা আমরা আজকে জানলাম, যে এই যে আমাদের লাইব্রেরি ফাইলের মধ্যে এই ফাংশনটা ডিফাইন করতে পারছে না, এই জন্য এখানে বলছে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টেড। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ধরনের ফাংশন গুলো আমরা যখন লিখবো তখন আমরা সতর্ক থাকবো যে ওপরে আমাদের হেডার ফাইলের মধ্যে যে ফাংশন গুলো ইনক্লুড করে দেওয়া আছে সেইভাবে আমাকে লিখতে হবে, না হলে কোনোভাবে প্রোগ্রাম এক্সিকিউট হবে না। এখন আমরা যেটা ছোট হাতের করে দিলাম, আমরা যেটা বিল্ড এন্ড রান করি, দেখছি আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই তো গেল প্রিন্টএফ এর কাজ। এরপরে আমরা একটু স্ক্যানএফ এর কাজ দেবো। স্ক্যানএফ, একটু আগে যেটা বললাম, স্ক্যানএফ কিভাবে কাজ করে।
আমরা এখন যে প্রোগ্রামটা করব, আর এটা তো করার জন্য নতুন একটা ফাইল নিই। তাহলে ফাইল নেওয়ার জন্য আমরা কি ইউজ করব? একটু বলো, একজন একজন বলো, সবাই বলো। আমরা একটা নতুন একটা ফাইল নিব, সেই ফাইল নেওয়ার জন্য আমরা কোথায় যাব? আমাকে বলো, তাহলে আমি সেভাবে যাব। নতুন। আমি এই ভাই ফাইল ফাইলের তো কাজ যাইতে করব হবে না। প্রথমে, তারপর নিয়ে যাইতে হবে, আর আচ্ছা, তারপর ফাইলে সি যেতে প্লাস হবে। প্লাস এর একটা ফাইল নিতে হবে। আচ্ছা, ফাইলে গেলাম, নিউতে গেলাম, এরপরে কোথায় যাব? নিউ এর মধ্যে তো অনেক কিছু আছে। কোথায় ফাইলে যাব? যাব, এমটি ফাইল। ফাইলে। না ভাই, আচ্ছা, ফাইলে যায়, ওখানে সি প্লাস প্লাস এর হিডার সিলেক্ট করা যায়। এই যে ফাইলে যাব, তাই তো? জি। জি ভাই, আচ্ছা, ফাইলে ওইখান গেলাম। থেকে সি প্লাস প্লাস এমটি ফাইল বা হিডার ফাইল যে কোনো একটা নিলেই পরে ভাই আচ্ছা, ওইটা এডিট করে দিই আমরা আর কি। ওকে, নিলাম, নিয়ে গোতে ক্লিক করব, তাই তো? জি জি। ভাই, বা এমটি ফাইলে যাব নাকি কোথায় যাব বলো, ক্লিয়ার করে। হ্যাঁ যে এই কোনো জায়গা থেকে। একটা নিলেই হবে, ওই এক্সটেনশন তো ডট সি থাকবে। ওকে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কি করব? নেক্সট। নেক্সটে যাব, তারপর। তারপরে যাব পাশে যা এক্সটেনশন সহ একটা ফাইল নেম দিব, আচ্ছা, দিলাম, দিলাম হচ্ছে সাম ডট সি। তারপর সেভে ক্লিয়ার। ক্লিক করব। সেভে ক্লিক করব, দেন ফিনিশ। ফিনিশ। জি ভাই, ওকে, তাহলে এগুলো কি আসলো? এগুলা ভাই কাটে দিই আমরা। ওকে, আমরা কেটে দিলাম। হুম, এই তো হয়ে গেল নাকি? এভাবে আমরা ফাইল নিতে পারি। জি ভাই, আচ্ছা, আবার আমরা কিভাবে নিতে পারি? নিউতে যে এমটি ফাইলে ক্লিক করলে আমরা ফাইল নিতে পারি, নতুন একটা ফাইল। অথবা এই যেখানে দেখো শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট এন, এটাও যদি প্রেস করি আমরা এমটি ফাইল নিতে পারি এখান থেকে। জি ভাইয়া। তাহলে যেটা যার কাছে সহজ মনে হচ্ছে আমরা সেই কাজটাই করব। সবভাবে করা যাচ্ছে, আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে যার কাছে যেটা সহজ হচ্ছে সেটাই করব। ওকে, আমরা ফাইল নিয়ে নিলাম। এরপরে আমাদের কি বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে। লিখে ফেললাম, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন। আচ্ছা, এই বিষয়গুলা অনেকের কাছে বোরিং লাগতে পারে, কারণ একই জিনিস ক্লাসে শিখাইছে বা একই জিনিস আমরা জানি, তারপর আবার কেন শেখানো হচ্ছে? বোরিং লাগছে কি? তাহলে আমি না এগুলো ভাইয়া। স্কিপ করে। না ভাই ঠিক আছে। না ভাই, বোরিং লাগছে না। না লাগলে আমাকে বলতে হবে, কারণ বিষয় হচ্ছে যে অনেকে আমরা শুরুতে যেটা জিজ্ঞাসা করে নিলাম, অনেকে হয়তো বলছে যে আমাদের কোডে একটু সমস্যা আছে, ওটা আবার রিভিউ করতে হবে, মানে বেসিকটা রিভিউ করতে হবে। অনেকে বললাম যে হচ্ছে আমরা এগুলো জানি, সমস্যা নাই। এই জন্য আমি আসলে যারা জানে না তাদের জন্য বেসিক গুলো আবার শিখাচ্ছি, দেখাচ্ছি আর কি। ঠিক আছে, না সবাই জানে, একটু দেখাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এবারে আমরা একটা কাজ করব, এখানে একটা ভ্যারিয়েবল নিব দুটো। আমাদের কাজটা কি? সাম করতে হবে, দুটো নাম্বার সাম করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, সরাসরি প্রিন্টএফ লিখি। ঠিক আছে, প্রিন্টএফ এর মধ্যে এখন আমরা এখানে কি করব? দুটো নাম্বারকে যোগ করব, তাই না? আমি যদি এ প্লাস বি করি, বা সরি, এ প্লাস বি না, যেহেতু কোনো কিছু তো দেইনি, 10 + 20, এটা যদি করি তাহলে কি হবে আমাদের? 10 + 20 করলে কি হবে? 30। ভাই এটা তো আর ইন্টিজার হইলো না, এটা তো স্ট্রিং হয়ে গেল। আচ্ছা, স্ট্রিং হয়ে গেল। তাহলে এটা কি আসবে? আমি যদি এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি, কি আসতে পারে? সবাই একটু গেস করি তোমরা। 10 + এইটা 20 ভাই এটা হবে। 30ই আসবে হয়তো। 30-এ আসবে? আচ্ছা, বাকি সবাই একমত 30-এ আসবে? বাকিদের নাম ধরে জিজ্ঞাসা করো যারা মিউট আছে। আচ্ছা, দেখি আমি একটু নাম ধরে ধরে জিজ্ঞাসা, অনেকে এখানে রেসপন্স করছি না আমরা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি খন্দকার জেরিন শোভা। হ্যাঁ, বলতে পারছি না, কনফিউজড আমি। আচ্ছা, মার্জিয়া। ওইটাই শো করবে, 10 + 20। আচ্ছা, শ্যামলী রহমান ছোটন, বলেন। ভাই আমি কনফিউজড, এই জন্য বলছি না। না না, কনফিউজড হলে সেটা বলতে হবে যে ভাই আমি আসলে বুঝতে পারছি না, নাহলে তো আমি বুঝবো না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মারুফ হাসান। ভাই আমি তো শুরুতেই বললাম। ও আচ্ছা আচ্ছা, সজীব।
সজীব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এটাই দেখা যাবে। এটাই দেখা যাবে, আচ্ছা। এরপরে আছে মুশফিক। আচ্ছা মুশফিক, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আছে পল্লব কুমার। শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, ওইটাই শো করবে 10+। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সাবিত। আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন সাবিত? আচ্ছা নেই হয়তো। ওকে, দেখি আমরা তাহলে কি হচ্ছে, কি শো করছে। ওকে ভাইয়া। ওকে, আমরা বেল এন্ড রানে ক্লিক করলাম, করার পরে কি শো করলো এখানে? কিছু শুরু করুন। ফাঁকা। কেন জি। ফাঁকা আসলো? কিছুই শো করে নাই তো। আমরা যে বললাম যে 10+20 শো করবে। আচ্ছা ভাই, প্রসেস কথাটা রিটার্ন ডেট শুনতেন। ভাইয়া -10 7374, এত হিউজ একটা নাম্বার আসার কারণ কি? আবার নেগেটিভে আসলো। কেন আসলো এটা? আচ্ছা, পাশে 0x, এটা কেউ জানি? এটা ভাইয়া এটা তো হেক্স ভ্যালু। হ্যাঁ, হেক্সাডেসিমাল ভ্যালু। আচ্ছা, এটা কেন আসলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, রেঞ্জ। রেঞ্জ কি আমরা পড়ছি সবাই? পড়াইছিল পলাশ স্যার। আচ্ছা, রেঞ্জের একটা বিষয় এখানে আছে। যখন এই জিনিসটা কেন আছে এটা সামনে ক্লাসে আরো ডেপথ, আমি এটা এখন আসলে বলতে চাচ্ছিলাম না, এই জন্য আমি জিনিসটা স্কিপ করে যাচ্ছিলাম। কারণ যখন আমি রেঞ্জ ক্লাসটা পড়াবো তখন আমি ধরে ধরে দেখাবো এই জিনিসটা কেন আসছে। এক এক সময় কিন্তু ভ্যালু এক এক রকম আসে, সবসময় কিন্তু ভ্যালু এখানে একরকম আসবে না। ঠিক আছে, কেন আসছিল এটা রেঞ্জ ক্লাসে আমাদের কিছু মানে প্রোগ্রামই আছে দেখানোর জন্য, ওই ক্লাসে আমি ওটা দেখাতে চাচ্ছিলাম। এখন হয়তো আলোচনা করলে অন্যদিকে মুভ হয়ে যাবে জিনিসটা, এখন কি করবো? এটা কিন্তু অ্যাডভান্স জিনিস একটু। আচ্ছা ভাই, তাহলে ওইটা আরেকদিনই করান, আজকে আজকের টপিকটাই ক্লোজ করে দেন যেটা আপনাদের প্ল্যানে ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখানে প্ল্যানে আসলে কোনো কিছু না, মানে যেটা সব বিষয় নিয়ে আমাদের জানতে হবে, ডিসকাস করতে হবে। এটা আমি ওই ক্লাসে আসলে দেখাতে চাচ্ছিলাম কিছু প্রোগ্রাম দিয়ে। এটা ভ্যালুটা চেঞ্জ করা যায়, বাই ডিফল্ট ভ্যালু যেটা থাকে না এটা চেঞ্জও করা যায়, ওটা ওই ক্লাসে দেখাবো। ওকে, আচ্ছা এখানে ফাঁকা কেন আসলো, এটা আমরা এখন কনফিউশনে পড়ে গেছি না, ফাঁকা কেন আসলো? জি ভাইয়া। আচ্ছা, প্রিন্ট ট্যাবের মধ্যে আমরা একটা জিনিস একটু আগে পড়ছিলাম, প্রিন্ট ট্যাবের মধ্যে আমরা ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লিখি, তাই কিনা? জি ভাইয়া। স্ট্রিং, আমরা যা লিখবো তাই ওখানে শো করবে, জি। এরকম ইস্যু। এখন দেখা যাচ্ছে এখানে আরেকটা বিষয়, এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম। এই জায়গাতে ব্লার হয়ে আছে, কেন হয়ে আছে আমি করতে পারছি না কেন? নিচে। আমি বিল্ড এন্ড রান অলরেডি করতে একটা রান পারছি না। হয়ে আছে। একটা রান ওই হয়ে যে আছে অলরেডি। হ্যাঁ, অনেক সময় আমাদের এই জিনিসটা হয় যে একটা প্রোগ্রাম রান হয়ে থাকলে আমাদের সেকেন্ড কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে দেয় না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, মাঝে মাঝে এরকম প্রবলেমে অনেকেই পড়ে কি হয়, মানে ঘেমে টেমে একাকার অবস্থা। একবার এরকম হয়েছিল যে ল্যাব ফাইনাল হচ্ছে, ল্যাব ফাইনালের সময় 4-5টা প্রোগ্রাম দিয়েছিল আমাদের। এই ফার্স্ট ইয়ারের কথা, এটা আমরা একটু গল্প করি, করব কি? জি 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 ভাইয়া। আচ্ছা, ফার্স্ট ইয়ারের সময় আমার একটা বন্ধুর এই জিনিসটা হয়েছিল। আহ মানে 4-5টা প্রবলেম দিয়েছে, ওই কি করছে, একটা প্রবলেম অলরেডি রান করে রেখে দিয়েছে। দেওয়ার পরে কি হয়েছে, এই জায়গাতে সব ব্লার হয়ে গেছে, আর হচ্ছে কোনো কিছু কাজ করতে দেয় না। এখানে অনেকগুলো ট্যাব হয়ে গেলে কি হয়, ট্যাব গুলো কিন্তু আর দেখা যায় না, বোঝা যায় না, হাইড হয়ে যায় অনেকগুলো ট্যাব যদি হয় একসাথে। তো কি হলো শেষ পর্যন্ত, মনে করো ল্যাবে ল্যাবে কি হয়, ল্যাব ফাইনাল তো নির্দিষ্ট টাইম থাকে আমাদের, যে এত মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওই আর খুঁজেই পাচ্ছে না যে কিভাবে এটা রান করবে, টেনশনে পড়ে গেছে। কিন্তু সে দেখতেই পায়নি যে তার একটা প্রোগ্রাম অলরেডি রান হয়ে আছে। তো অনেকে এই ধরনের প্রবলেম আমরা পড়তে পারি, যে দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম রান হয়ে আছে, আমাদের আরেকটা প্রোগ্রাম রান করতে দিচ্ছে না। তখন আমরা চেক করে দেখবো যে কোনো প্রোগ্রাম আমাদের রান হয়ে আছে কিনা, এক্সিকিউট হয়ে আছে কিনা। ঠিক আছে, এটা ঠিক কেটে আছে। দিলেই এই জায়গাতে আবার
আর একটা প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা এটাকে যদি রান করি, বেল 10 রান করি, তাহলে দেখা যাচ্ছে 10+20। একটা বিষয়, প্রিন্টএফ এর মধ্যে ডাবল কোটেশনের ভিতরে আমরা যা দিব তাই সে রান করবে। ক্লিয়ার? জি তাই সে রান করবে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা কি করব, দুটো নাম্বারকে যোগ করব, তাই না? 10+20, আর 10+20 দিলে আমাদের কি আসার কথা? 30। জি এখন এই জিনিসটা এখানে কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই কাজটাই হচ্ছে আমাদের এখন করতে হবে। এটার জন্য আমরা একটা ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা একটু দেখে আসি এখান থেকে। আমরা একটু ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, এই যে সি আইডেন্টিফায়ার আর নিচে আছে কি ফরম্যাট স্পেসিফায়ার না? সি ফরম্যাট জি স্পেসিফায়ার দেখা যাচ্ছে। জি এটাতে যদি ক্লিক করি, এইখানে কিছু ফরম্যাট স্পেসিফায়ার দেখাচ্ছে, যেরকম দেখা যাচ্ছে %d or %i। হ্যাঁ, %d অথবা %i। এটা আমরা কেন ব্যবহার করি? যদি আমরা কোনো ধরনের কোনো ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করাতে চাই, দেখতে চাই, হ্যাঁ, বলছে ইট ইজ ইউজ টু প্রিন্ট দ্য সাইন্ড ইন্টিজার ভ্যালু। সাইন্ড ইন্টিজার, ক্লিয়ার? যদি কোনো সাইন্ড ইন্টিজার ভ্যালুকে আমরা দেখতে চাই, সেটা হচ্ছে %d দ্বারা দেখতে হবে। আবার যদি %u দেই, তাহলে আমরা সেখানে আনসাইন্ড ইন্টিজার যে ভ্যালুগুলো আছে সেগুলোকে দেখতে পারবো। আবার যদি আমরা কোনো অক্টাল নাম্বার দেখতে চাই, অক্টাল, আমরা তো পড়ছি ডেসিমল, হেক্সাডেসিমল, অক্টাল, জি এগুলো পড়ছি না নাম্বার সিস্টেমে? তো এই অক্টাল জি নাম্বার ভাই, যদি আমরা এগুলো তো দেখতে চাই, এইচএসসি তে পড়ছি। হ্যাঁ, এগুলো হ্যালো, ভাই এইচএসসি তেই পড়ছিলাম, আইসিটি তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচএসসি আইসিটি তে পড়েছি আমরা এগুলো। আচ্ছা, তো এই নাম্বারগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা কি করব? %o ব্যবহার করব। আবার যদি আমরা হেক্সাডেসিমাল ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা কি করব? %x ইউজ করব। ক্লিয়ার? ক্লিয়ার আবার যদি আমরা ফ্লোট অর্থাৎ দশমিক ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? %f এফ ইউজ করব। ঠিক আছে? আবার যদি আমাদের এখন আপাতত যে কয়টা জানার দরকার সেটা আমরা বলি। আবার যদি কোনো স্ট্রিং কে আমরা যদি প্রিন্ট দেখতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? %s এস ইউজ করব। আবার ডাবল কে যদি দেখতে চাই, তাহলে আমরা কি করব? %ld ইউজ করব। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, এলডি। তাহলে এখন হচ্ছে আমরা কি যাচ্ছি যে দুটো নাম্বার যোগ করব। যোগ করে আমরা কি দেখব? দুটো নাম্বার যোগ করলে তার ফলাফল কত হবে? 30 হবে। অর্থাৎ জি 10+20 যোগ করলে 30 হবে। এই 30 ভ্যালুটা কি? ইন্টিজার, ফ্লোট, না হচ্ছে ডেসিমাল, না হেক্সাডেসিমাল, কি ভ্যালু এটা? ওটা ভাই ইন্টিজার দেখাবে। ইন্টিজার। ইন্টিজার। আচ্ছা, ইন্টিজারকে যদি আমরা দেখতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? %d ব্যবহার করব। জি সেটা কার মধ্যে ব্যবহার করব? ডাবল কোটেশনের মধ্যে ব্যবহার করব। দেন আমরা এখানে একটা কমা দিয়ে তারপরে যে ভ্যালুটার আমরা যোগফল দেখতে চাই সেটা লিখবো 10+20। হ্যাঁ, তাহলে দেখো এখানে 10+20 যোগ করলে কত হচ্ছে? 30। 30টা কার মধ্যে যাবে? এর মধ্যে যাবে, %d এর মধ্যে। এখন যদি আমরা এখানে %f ইউজ করি বা অন্য কিছু ইউজ করি, তাহলে তার ফরম্যাটে সেটা ফরম্যাট হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা যদি ডেসিমাল ভ্যালুকে যদি দশমিক বানাতে চাই, তাহলে কি লিখবো? 10.0, তাই কিনা? জি আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুতে কোনো দশমিক থাকে না, তার মানে কি 10+20 30 যোগ হয়ে কার মধ্যে যাবে? এর মধ্যে যাবে, %d। তখন %d চেক করে দেখবে যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, তাহলে আমি তাকে প্রিন্ট করাতে পারি। তখন প্রিন্টএফ কি করবে? এই 30টাকে প্রিন্ট করে দেবে। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। সবাইকে ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? ফরম্যাট স্পেসিফায়ার, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। কোন ফরম্যাটে আমি আমার রেজাল্টটাকে দেখতে চাচ্ছি সেই ফরম্যাটে সেটা কি হবে? কনভার্ট হয়ে যাবে। বিষয়টা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি,
উদাহরণ কিরকম উদাহরণ দিয়ে যায় বলো তো এটা, তোমরাই বলো। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে না আর আবার ক্লিয়ার বলবো আমি? ক্লিয়ার হয়েছে এটা ভাইয়া। কিন্তু, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বললাম না। তাহলে 10 + 20 যোগ করলে 30 কার মধ্যে যাবে? ফরম্যাট স্পেসিফায়ার চেক করবে যে আমার কাছে যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা কি আমার ফরম্যাটে কিনা, এক কথায় শেষ, আমার ফরম্যাটে কিনা। যদি তার ফরম্যাটে হয় তাহলে সেটাকে তার ফরম্যাটে সে কি করবে? এক্সিকিউট করবে। এখন যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে এখানে কত প্রিন্ট করছে? 30। 30। হ্যাঁ, এখন আমরা তো এই কাজগুলি স্ট্যাটিক ভাবে দিলাম, 10 + 20 যোগ করে কত করলাম? 30। আবার যদি এখানে 30 + 50 যোগ করি তাহলে কত আসবে? 80 আসবে না? জি 80 আসবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই যে এই 80টা আমরা নিয়ে আসলাম, এই জিনিসটা আমরা তো স্ট্যাটিক ভাবে বসাই দিলাম, কিন্তু এরকমও তো হতে পারে যে আমি চাচ্ছি যে আমি যে ভ্যালু গুলো দিব সেগুলো ডাইনামিক ভ্যালু হবে, অর্থাৎ আমি আমার মতন করে ভ্যালু দিব, সেটাকে সে যোগ করে দেখাবে, তাই জি কিনা? এরকম। জি ভাইয়া। আচ্ছা, তো সেইটা দেখার জন্য আমাদের কি করতে হবে? এই যে ভ্যালু গুলো আছে 30 বা 50, এটাকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ভ্যারিয়েবল মানে কি? আমরা দেখা যাচ্ছে কি কোনো কিছু স্টোর করার জন্য আমরা কি বিভিন্ন জায়গা ব্যবহার করি না? যেরকম আমাদের আলমারি থেকে আমাদের জামা কাপড় গুলোকে স্টোর করে রাখি, গোছায় রাখি, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেটাকে ব্যবহার করি, তাই কিনা, নিয়ে নিয়ে। জি তো আমরা যদি চাই যে আমরা যে ভ্যালু গুলো দিব সেগুলো তো এখানে তো স্ট্যাটিক হবে না, কারণ এই ভ্যালু গুলো তো এখানে স্ট্যাটিক ভাবে আমরা বসাই দিলাম, তাই এখানে আমরা বুঝতে পারছি এখানে যোগ হবে। এখন ইউজার কি চাই বা আমরা কি চাচ্ছি সেটা আমাকে কি করতে হবে? কোন একটা জায়গাতে স্টোর করে রাখতে হবে, সেই জায়গা থেকে প্রয়োজন অনুসারে আমি সেটাকে ব্যবহার করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে। তো ভ্যারিয়েবল নেওয়ার আগে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ধরলাম যে হচ্ছে a = 10। হ্যাঁ, এর মধ্যে আমি 10কে রাখলাম। আর একটা ভ্যারিয়েবল নিলাম, b এর মধ্যে আমি কত রাখলাম? 20কে রাখলাম। হুম, এরপর আমি কি করলাম? এই দুইটা ভ্যালু এখানে আমি যোগ করে দিলাম, a প্লাস b। বি তাহলে আমাদের এখানে কি করবে? এর জন্য সে কত নিবে? এর ভিতরে কত আছে? 10। 10টাকে এখানে রেখে দিবে। বি এর মধ্যে কত আছে? 20। 20টাকে এখানে রেখে দিবে। তারপরে কি অপারেশন চালাবে? সাম অপারেশন চালাবে, মানে যোগ অপারেশন চালায়। যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কার মধ্যে রাখবে? এ পার্সেন্ট ডি এর মধ্যে রাখবে। হুম, এখন বিষয় হচ্ছে যে লাইব্রেরিতে তো আমরা সবাই গেছি নাকি? লাইব্রেরিতে জি যে কি হয় যে একটা থাকে রাখা আছে সি, মানে সিএসসি ডিপার্টমেন্টের জন্য একটা থাক ব্যবহার করা হচ্ছে, মানে একটা পুরো একটা সেল ব্যবহার করা হচ্ছে। আর একটা সেল ব্যবহার করা হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য। কখনো কি এরকম হয় যে ট্রিপলি ডিপার্টমেন্টের মধ্যে সিএসসি ডিপার্টমেন্টের কোনো বই আছে? না ভাইয়া। আমাদের সিএসসি ডিপার্টমেন্টের বই সিএসসি ডিপার্টমেন্টের যে যে সেলফটা আছে তার মধ্যেই থাকবে, তাই না? আবার ট্রিপলি ডিপার্টমেন্টের বই ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য যে সেলটা নির্দিষ্ট করে রাখা আছে সেই সেলফের মধ্যে থাকবে। তো যে যেখানে থাকবে তার জন্য তো একটা নামকরণ প্রয়োজন। আমরা দেখা যাচ্ছে ওই সেলফের ওখানে যে আমরা কি বুঝবো যে এটা আসলে সিএসসি ডিপার্টমেন্টের জন্য সেলফ না ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য সেলফ? ওপরে দেখা যাচ্ছে নামকরণ কথা, লেবেলিং করা থাকে না, যে সিএসসি ট্রিপলি এগুলো লেবেলিং করা থাকে। তো ঠিক যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে ব্যবহার করব তাকে একটা লেবেল করতে হয়, যে এই ভ্যারিয়েবলের ভিতরে অর্থাৎ এর ভিতরে আমরা কি ধরনের ভ্যালু রাখবো সেটা আমাকে আগে জানাই দিতে হবে। বিষয়টা হচ্ছে সিএসসি, এটা ধরো যাচ্ছে এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের জন্য সেলফ। এখন তাকে আমাকে লেবেল করতে হবে। আমি এখানে লেবেল করার জন্য এখানে ধরে দিলাম ইন্টিজার লিখলাম, মানে এখানে লিখলাম সিএসসি, কথার কথা। তাহলে একজন যে বই পড়বে সে এসে দেখবে যে এখানে লেখা আছে সিএসসি, তার মানে এই সেলফের মধ্যে যা যা বই আছে সবকিছু সিএসসি ডিপার্টমেন্টের জন্য। আর একটা জায়গাতে সেলফে লেখা আছে ট্রিপলি, তার মানে এখানে যা যা বই থাকবে সবকিছু ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য, তাই না? তো এই যে এর মধ্যে আমরা কি ধরনের ভ্যালু রাখছি সেটা আমাকে বলে দিতে হবে এই জায়গাটাতে। এই জন্য এটাকে বলা হয়েছে ডাটা টাইপ। কোন ধরনের ডাটা আমি
এই ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে এখানে আমি কি রাখলাম, ইন্টিজার টাইপ রাখলাম, তার মানে কি এর মধ্যে কি আমি ফ্লোট ভ্যালু রাখতে পারবো? এর মধ্যে ফ্লোট ভ্যালু অর্থাৎ হচ্ছে 10.2, এটাকে কি আমি রাখতে পারবো? না ভাইয়া, না, 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 রাখতে পারবো না। আচ্ছা, হবে না। পারবো না, তার কারণটা কি? আমাদের ডাটা টাইপ কি দেয়া আছে? ইন্টিজার। ইন্টিজার। জি। ইন্টিজার। ঠিক আছে, হ্যাঁ। তো ঠিক সেম ভাবে আমরা যতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তার আগে তার নামকরণ করে দিতে হবে, তার মধ্যে কি ধরনের ভ্যালু আমরা রাখবো সেটা তাকে চিনাই দিতে হবে। হুম। তো এইটা যখন করব তখন মেমোরির মধ্যে এ এর জন্য আলাদা একটা জায়গা স্টোর হবে, বি এর জন্য আলাদা একটা জায়গা স্টোর হবে। তো এটা যদি আমরা একটু বোর্ডে দেখবো, মানে সামনে ক্লাসে আমরা এটা এই জিনিসগুলো বোর্ডে একটু আলোচনা করবো, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে কিভাবে ডাটাগুলো থাকছে মেমোরিতে, যারা ডাটাগুলো কি সিকোয়েন্সে থাকছে, এই সিকোয়েন্স গুলো আমরা সামনে লেকচারে দেখবো। তো কি হলো ভাইয়া এর জন্য হ্যাঁ, ভাইয়া ইন্ট এ দিয়ে যদি একটা বানায় আর ফ্লোট এ দিয়ে যদি আরেকটা হচ্ছে ইনপুট দেয়, তাহলে কি দুইটা আলাদা হবে নাকি একই জায়গাতেই থাকবে? আচ্ছা, ফ্লোট এ দিয়ে যখন আমরা এটা বানাবো, আমরা বললাম প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা ব্লক হবে। মেমোরির যেরকম হচ্ছে আমরা এক্সেলে যেগুলো কাজ করি, টেবিল তৈরি করেন, টেবিলের মধ্যে কি থাকে, একটা ফিল্ড থাকে না, কলাম রো বরাবর ছোট ছোট ফিল্ড থাকে না, ঘর কাটা থাকে না, এই যে এটাই এটাই হচ্ছে একটা ফিল্ড, তাই কি না? তো এই জিনিসটাই এ এর জন্য একটা ডিক্লেয়ার হবে, আবার বি এর জন্য আরেকটা ডিক্লেয়ার হবে। ক্লিয়ার? এখন এর ভিতরে আমি কি ধরনের ভ্যালু রাখবো সেটা আমাকে শুরুতে ডিফাইন করে দিতে হবে, কি ধরনের ভ্যালু রাখবো। তার মানে এ বক্সের নামকরণ করলাম আমি এ, তার ডাটা টাইপ দিয়ে দিলাম হচ্ছে ইন্টিজার। তাহলে কি হবে, এ বক্সের মধ্যে আমি শুধু ইন্টিজার ভ্যালুই রাখতে পারবো। আমি যদি এখানে অন্য কোনো ভ্যালু এনে এখানে রাখি এ বক্সের মধ্যে, তাহলে সেখানে কি দেখাবে? ইরর দেখাবে। আবার আমি এই বক্সের নাম দিলাম ধরলাম বি, এখন কম্পাইলার চেক করে দেখবে বি কোন ডাটা টাইপের মধ্যে পড়ছে, কোন ডাটা টাইপের জন্য সে ব্যবহার হবে। তখন দেখলে এখানে লেখা আছে ফ্লোট। এখন এই জায়গাটা যদি আমি ইন্টিজার রাখি তাহলে সেখানে কি দেখাবে? ইরর দেখাবে, কারণ এই জায়গাতে আমাকে ফ্লোটিং ভ্যালুই রাখতে হবে। বুঝতে পারছো কি বিষয়টা? মেমোরির মধ্যে এভাবে ছোট ছোট ব্লক আকারে থাকে, জায়গা নিয়ে আমি থাকে। বলতেছি যে এই কি আমি হচ্ছে একবার ইন্টিজার হিসেবে নিতে পারবো আর একবার ফ্লোট হিসেবে নিলে দুইটা আলাদা জায়গা হবে? আচ্ছা, এটা আমরা একবার ইন্টিজার হিসেবে নিলাম, একবার ফ্লোট হিসেবে নিলাম, জিনিসটা এরকম বলতে হ্যাঁ। চাচ্ছ কি? জি। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা করি, এটা আমরা একটু দেখি আগে। প্রশ্ন যখন আসলো এই জায়গাটা আমরা একটু দেখি। এখন আমরা যদি এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে এই জায়গাটা একটা ইরর দেখাচ্ছে। কি ইরর দেখাচ্ছে? অলরেডি আমি এটা একটা ইন্টিজার ভ্যালু হিসেবে এটাকে ডিফাইন করে দিয়েছি, তাহলে নেক্সট টাইম সেই ভ্যালুটাকে আমি ফ্লোট হিসেবে কি করতে পারবো না, ডিক্লেয়ার করতে পারবো না। তখন কি হবে, এখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেম নামে কখনোই দুইটা আলাদা আলাদা ব্লক থাকতে পারবে না র্যামের মধ্যে, মেমোরির মধ্যে। আচ্ছা। ক্লিয়ার এই জিনিসটা? জি ভাই। ওকে, এই তো গেল। এবারে এখন আমরা এখানে কি করলাম, এ এর মধ্যে রাখলাম 10, বি এর মধ্যে রাখলাম 20। হ্যাঁ, এখন এই যে যে জিনিসটা হবে, প্রিন্ট যখন করব তখন আমি কি করব, এই জায়গাটাতে কি করব, এর জন্য আমরা হচ্ছে 10 দিলাম, বি এর জন্য 20 দিলাম, তাহলে কি হবে? এখন হচ্ছে আমরা এখানে এ প্লাস বি দিলে কি কি হবে, 10 প্লাস 20 তো যোগ হবে, তাই কি না? এটা হুম তাই তো হওয়ার কথা। হুম, তাই হবে, বিষয়টা তাই হবে। আচ্ছা, আমরা কনফিউশনে চলে যাচ্ছি কেন সবাই বিষয়টা? আমি কি একটু বেশি কমপ্লেক্স করে ফেলছি নাকি সবকিছু? না, তেমন তো কনফ্লিক্ট না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা বিষয় আমরা একটু রান করে করে দেখার চেষ্টা করছি যে আসলে কোনটার ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, এই জি। জিনিসগুলো আমাদের শুরুতে অনেক কনফিউশন তৈরি করে যে আসলে কি কি হচ্ছে। আমরা যারা পরবর্তীতে ভবিষ্যতে কোনো জায়গাতে চাকরির পরীক্ষা দিতে যাব, হুম, কোনো জব পরীক্ষা দিতে যাব, তখন এই ধরনের প্রবলেম দিয়া থাকবে আমাদের। কোনো একটা জায়গাতে ইরর করে দিবে, কোনো একটা জায়গাতে ভুল করবে, ভুল করে বলবে যে এটার কি ধরনের ভুল হয়েছে, বা একটা আউটপুট বের করতে বলবে।
যে একটা প্রোগ্রাম তোমার দিয়ে আছে এরকম, এই প্রোগ্রামের আউটপুট কি হবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু বেশি থাকে পরীক্ষায়। তো দেখা যায় সি থেকে 2-3টা প্রবলেম এরকম আমরা পেয়ে যাব। এক একটা মার্ক হচ্ছে 10 মার্ক করে থাকে, বা 5 মার্ক, যেভাবে যখন যেটা যেরকম প্রশ্ন হয় সেই অনুযায়ী মার্কিং হয়। তো এই আউটপুট প্রবলেম গুলো যখন আমরা বের করব, তখন আমাদের এইভাবে কম্পাইল করে করে দেখতে হয় প্রত্যেকটা জিনিস কোন জায়গাতে কি ধরনের এরর আসছে। হুম, এটা হচ্ছে বেসিক, একেবারেই বেসিক। আমাদের এই বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে আমাদেরকে, যে কখন কোন জায়গাতে কি জিনিস দিলে কি ধরনের এরর আসছে। ওকে ভাইয়া। ওকে, তাহলে এখন যখন আমরা a প্লাস বি দিলাম, তখন এখানে 10+20 অর্থাৎ 30 এখানে প্রিন্ট হবে। তাই হলো, 30 প্রিন্ট হলো। এখন আমরা যেটা চাচ্ছি, এই ধরনের কোনো ভ্যালু আমরা এখানে দিব না, না দিয়ে আমরা ইউজারের কাছ থেকে কি নিব, ইনপুট। ইনপুট নিব। জি। এখন ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো ইনপুট নিব, মানে আমরা আমাদের মতন করে যদি ইনপুট দিতে চাই, তখন আমরা সেখানে ইউজ করব স্ক্যান এফ ফাংশন। হ্যাঁ, জি। স্ক্যান এফ এর পরে আমি কি ধরনের কোন ভ্যালু গুলোকে ইনপুট নিব, অর্থাৎ দেখা যাচ্ছে আমি এ এর মধ্যে কোন ভ্যালু রাখবো, এটা একবার দিলাম। বি এর মধ্যে কোন ভ্যালু রাখবো, সেটা একবার দিলাম। পাশাপাশি দুটো দিতে পারি, অথবা আমরা চাইলে এটাও করতে পারি, দুটো স্ক্যান এফ নিতে পারি। হুম, দুটো স্ক্যানএফ নিয়ে আমরা একবার এ এর জন্য ইনপুট নিলাম, আবার বি এর জন্য ইনপুট নিলাম। আবার চাইলে আমরা এই কাজটা একসাথে করে দিতে পারি, একই কাজই তো, দুটোর ক্ষেত্রে তো আমরা ইনপুট নিচ্ছি। জি। বি আলাদা করে না লিখে আমরা একটা স্ক্যানএফ এর মধ্যে লিখে দিতে পারি। এখন এর জন্য আমি কি ভ্যালু ইনপুট নিব, এখানে কি দিয়ে আছে, ইন্টিজার। তার মানে অবশ্যই আমাকে এখানে কি ইউজ করতে হবে, %d ডি। ইউজ করতে হবে। এখন এটা তো এর জন্য গেল, এবার বি এর জন্য তো আমাকে ইনপুট নিতে হবে। তাহলে বি এর এখানে ডাটা টাইপ কি দেওয়া আছে, ইন্টিজার। তাহলে আমরা এখানে কি লিখবো, আবার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করব %d। এখন দুটো ইনপুট নিয়ে আমার শেষ। এখন দুটো ইনপুট নিয়ে যদি শেষ হয়ে যায়, এবার আমরা কি লিখবো, a+b। তাহলে কি হবে, এই দুটো ইনপুটে আমরা যা যা দিয়েছি সেটা এখানে যোগ হয়ে এখানে আউটপুট দেখাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি। তাহলে একটা কি করলাম, এখানে একটা ইরর এসছে। কি ইরর এসছে, ওই যে লাস্টের ক্লোজ নাই, ক্লোজ লাইন। সেমিকোলন নেই, জি জি, সেমিকোলন। স্টেটমেন্ট শেষ। হ্যাঁ, জি স্যার। সেমিকোলন নেই দুইটা %d এর মধ্যে কমা দেওয়া লাগছে না। এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা % এর মধ্যে একটা কমা দিয়ে দেখি কি হয়। আচ্ছা, কমা দিয়ে দেখলাম, এখানে আমরা যদি 10, আবার যদি স্পেস দিয়ে দিই 20, তাহলে কি আসছে, কোনো আউটপুট কি দেখাচ্ছে, না। আউটপুট দেখাচ্ছে না। এবার আমরা কি করব, কমা ছাড়াই আমরা এটাকে রান করবো। তাহলে এখানে গেল 10, 20, কোনো আউটপুটই এখানে দেখাচ্ছে না, কোনোটাতে কোনো আউটপুট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না এটা একটু বলি, বলবো না, আমি আগে শুনতে চাচ্ছি কেন দেখাচ্ছে না। ভাই 10 দিয়ে তারপরে ইন্টার চাপা লাগবে, তারপর হ্যাঁ, আবার একটা and এর চিহ্ন থাকে না স্ক্যানের মধ্যে, ওইটা দেয়নি। কি চিহ্ন, ওই যে ভেরিয়েবল গুলোর আগে একটা and এর হচ্ছে চিহ্ন থাকে না। ইয়েস, এই জিনিসটাই শুনতে যাচ্ছিলাম, এন্ড এর চিহ্ন। এই জিনিসটা সম্পর্কে সবাই জানি কিনা, এই এন্ড এর মতন এই চিহ্ন। আমার একটু কনফিউশন দেওয়া আছে। থাকে, খালি তাই জানি, কেন দেওয়া হয় তা জানি না। আচ্ছা, হ্যাঁ, কনফিউশনটা কি, কনফিউশন একটু শুনি। মানে এটা আসলে কেন দেওয়া থাকে, বা এটার আসলে কাজটা কি? ওকে, কাজটা হচ্ছে আমাদের এই মেমোরির মধ্যে যে লোকেশন গুলো দেয়া থাকে, এই যে ধরলাম এই যে একটা ব্লক, এই একটা ব্লকের যে লোকেশন দেয়া আছে, ঠিক আছে, একটু, আচ্ছা, এই যে একটা ব্লক, জি। এই ব্লকটাকে আমরা চিনবো কি করে, আমরা বললাম যে এর নাম দিলাম, ধরলাম হচ্ছে এ, তাই না। আচ্ছা, এটা কি হচ্ছে আমরা চিনতে পারবো এ দ্বারা, মেমোরির মধ্যে প্রত্যেকটা লোকেশন কি আকারে থাকে। আমরা একটা জিনিস জানি কি, আমরা যে ডেসিমাল ভ্যালু গুলো ইউজ করি, কম্পিউটার কি ডেসিমাল ভ্যালু বোঝে না কি ভ্যালু বোঝে, বাইনারি ভ্যালু বুঝি। বাইনারি ভ্যালু বোঝে। তো এখন বিষয় হচ্ছে, এই যে এই একটা ঘর, এই ঘরের একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে, তাই
তাই কিনা, লোকেশন আছে, মেমোরি লোকেশন। জি। এই লোকেশনে গেলে ওই ভ্যালু, এই ঘরটাকে সে চিনবে। হ্যাঁ, কম্পাইলার এই ঘরটাকে চিনবে। এই এন্ড দ্বারা এই ঘরের অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে, এটা কত নম্বর ঘর, কোন ঘরে গেলে আমরা এই এই জিনিসটা পাবো, সেইটা তার অ্যাড্রেসটাকে ডিফাইন করছে। এখন এই জায়গাতে এন্ড কেন দিলাম, এই জায়গাতে কেন দিলাম না, কথার কথা, এই জায়গাতে কেন দিলাম না, এটা আমরা হচ্ছে তার নাম ডিফাইন করে দিলাম, এই বক্সের নাম দিলাম হচ্ছে এ। এখন যখন আমরা স্ক্যান করতে যাব, স্ক্যান করা মানে কি, আমরা কোনো ইনপুট নিব ইউজারের কাছ থেকে। হুম, তো আমি একটু রান করে দেখাই জিনিসটা। এই যে এখানে কি করছে, এই জায়গাতে ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করছে ইউজারের কাছ থেকে। জি। হুম, এখন কি হচ্ছে যে এখানে আমি যদি কোনো একটা ইনপুট দিলাম, ধরলাম যে 5 ইনপুট দিলাম, এই 5টা কোন জায়গাতে যাবে, কোন ঘরের মধ্যে যাবে, এই লোকেশন কি আর জানা আছে? আমরা তো জানি যে এর মধ্যে যাবে, এটা কোথায় আছে, এখন আমরা জানি যে এর মধ্যে যাবে, এ ঘরের মধ্যে যাবে, কিন্তু এটা মেমোরির কোন জায়গাতে আছে সেটা কি আমরা জানি? জানি না। এইটা জানানোর জন্য এই যে এখানে এন্ড একটা ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যাড্রেস অফ দিস ভ্যারিয়েবল, অর্থাৎ এই ভ্যারিয়েবলটা কোন অ্যাড্রেসে, মেমোরির কোন লোকেশনে আছে, এটা আমাকে জানতে হবে আগে। সেই লোকেশনে যে কাকে রাখবে, এই 5টাকে রেখে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার। এটা হচ্ছে আমরা যখন বোর্ডে বসবো তখন আরো বিস্তারিত দেখাবো, ওই যে এই বাইনারি ভ্যালু গুলো কিভাবে আছে, লোকেশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, এই জিনিসটা দেখবো তখন। আচ্ছা, এবারে যখন 5-এর পরে আমরা যদি ধরলাম হচ্ছে 10, তাহলে 10টা কোথায় যাবে, বি এর এই লোকেশনে চলে যাবে। এটা দ্বারা আমি একটা লোকেশন বোঝাচ্ছি, এই লোকেশনে ধরো চলে যাবে। হুম, তাহলে এটাতে গেল কত, 5, আর এটাতে গেল কত, 10। 10। জি। এখন দেওয়ার পরে যদি যখন আমরা ইন্টার দেব, তখন কত আসলো, এখানে 15। 15 আসলো, জি। 15। তার মানে তখন কি হচ্ছে, এই ব্লকের এই ভ্যালুটা নিবে, এই জায়গার এই ভ্যালুটা নিবে। এটা, এই জিনিসটাকে বলা হয় পয়েন্টার কনসেপ্ট। পয়েন্টার যখন আমরা পড়বো তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্টারে এই অ্যাড্রেস গুলো নিয়ে কাজ করা হয়। হুম, ভাই একটা মানে প্রশ্ন এটা, আছে। হুম, আচ্ছা, আমরা এর জন্য এন্ড ব্যবহার করলাম, বি এর জন্য তো এন্ড ব্যবহার করলাম, তাহলে দুইটার হুম। যে আর কি জায়গাটা, মেমোরিতে যে আর কি স্পেসটা নিচ্ছে, তো এই অ্যাড্রেসটা চেঞ্জ হলো কিভাবে? দুইটার আগেই তো আমরা এন্ড ব্যবহার করছি, তো দুইটার তো একই অ্যাড্রেস হওয়ার কথা, আলাদা কিভাবে হইলো? আলাদা কিভাবে হলো, তাই না? আমরা জি ভাই। যখন এরকম দুটো আলাদা আলাদা ইন্টিজার ভ্যালু এখানে, বা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করে নিয়েছি না, তখন মেমোরির মধ্যে বাই ডিফল্ট দুটো আলাদা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। একটা ব্লকের মধ্যে, মানে একটা ফিল্ডের মধ্যে একটা ভ্যারিয়েবলই থাকতে পারবে, এর বেশি কোনো ভ্যারিয়েবল থাকতে পারবে না। হুম, এখন আমরা এখানে তো ব্লক তৈরি করে ফেললাম, তাই কিনা, এর জন্য একটা ব্লক করলাম, বি এর জন্য একটা ব্লক করলাম। এখন যখন আমরা কোনো ভ্যারিয়েবল ইনপুট দিলাম, তখন এই যে এন্ড দ্বারা বোঝাচ্ছে আমার একটা ব্লক, ওই ব্লকের লোকেশন কোন লোকেশনে যাবে, এই যে এর যে অ্যাড্রেস লোকেশনটা আছে এই লোকেশনে যাবে, এটা দ্বারা আমরা এটা বোঝাচ্ছি। আবার এন্ড বি যখন দিচ্ছি তখন সে শুধুমাত্র বি এর ওই ব্লকের মধ্যেই যাবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। না কনফিউশন আছে এখানে? আচ্ছা, ওইটা সালাম আমি বলতেছি একটু, বলো। বলা করা যায়? আচ্ছা, এটা একটু ক্লোজ করো। হুম, তোমরা যে ভাবতেছো যে দুইটা, মারুফ কোশ্চেন করলো যে দুইটার আগে এন দিছি কিন্তু লোকেশন দুইটা আলাদা হইলো কেন। এখন ভাবো, তোমরা যে প্রথমে ইন্টিজার যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ইন্টিজার এ ইন্টিজার বি, মনে করো তোমার দুইটা বাসা এখানে বিল্ড হয়েছে, একটা ধরো যে তোমার শেরপুরে, একটা বগুড়াতে। আর এখানে আমরা, ধরো যে তুমি যাচ্ছ কিন্তু তুমি জানো না যে কই যাবে, তুমি হয়তো জানো যে এই বাসা, একটা নাম দিয়ে রাখছো যে এই বাসায় যাব, কিন্তু অ্যাড্রেস জানো না। এখন এই অ্যাড্রেসটা এখানে কি বলে, সে তো অলরেডি তোমার বিল্ড হয়ে আছে একটা লোকেশনে, ধরো যে একটা শেরপুরে একটা বগুড়ায়, কিন্তু তোমার এখন লোকেশন জানার জন্য এই অ্যাড্রেস অফকে তুমি জিজ্ঞেস করবে যে এই যে এটা যে বাসা যে তৈরি হয়েছে এটা কই। তখন সে অ্যাড্রেস অফ, যে তুমি লিখেই দিছো যে অ্যাড্রেস অফ এ, যে এই অ্যাড্রেসে গেলে তুমি হচ্ছে এই বাসার লোকেশনটা পাবা। তো এই জন্যই তোমার হচ্ছে অ্যাড্রেস অফটা ব্যবহার করা হয় এখানে। তুমি হচ্ছে আলাদা অ্যাড্রেস দেওয়ার কারণে আলাদা লোকেশন তোমার তৈরি হচ্ছে না, ওটা অলরেডি তৈরি হয়ে আছে। সেই অ্যাড্রেসটা জাস্ট সে দেখাই দিচ্ছে যে এই জায়গায় এই ভেরিয়েবলটা আছে। ক্লিয়ার? জি ভাই, সঠিক। ক্লিয়ার। ওটা জাস্ট তোমার লোকেশনটা দেখাই দিচ্ছে মেমোরিতে যে এই জায়গায় গেলে তুমি একে পাবা। জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা শোনো, আচ্ছা, সবাই ক্লিয়ার এটা? জি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এখান থেকে আমরা কিভাবে দুটো নাম্বারকে যোগ করতে পারি। এইবারে একটা বিষয়, এই জায়গাটাতে হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি না, ইন্ট এ ইন্ট বি দিয়ে। তো দুটো তো একটা গ্রুপেরই আন্ডারে, ইন্টিজার গ্রুপেরই তো আন্ডারে, তাই না? তাহলে আমরা কি করতে পারতাম, এই বিটাকে এখানে না দিয়ে এখানে কমা দিয়ে আমি বি ভ্যারিয়েবলটাকে লিখে দিতে পারতাম। তাহলে কি হবে, দুটোই আলাদা আলাদা ভাবে কিন্তু ইন্টিজার, মানে এটা হবে ইন্টিজার এ, আবার এটা হবে ইন্টিজার বি। দুটো গ্রুপকে আমি আলাদা আলাদা ভাবে লিখলাম, একটা গ্রুপের মধ্যে নিয়ে আসলাম, কিন্তু তারা সেম গ্রুপের আন্ডারে। জি। আচ্ছা, এই এবারে যে কনফিউশন গুলো হয়, এখান থেকে ট্রিকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এটা একটা প্রশ্ন, তাই না? জি ভাইয়া। এখান থেকে আমাদের ট্রিকে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখি। এখন ধরা যাচ্ছে যে আমি চাচ্ছি, এই যে এখানে যখন আমি প্রিন্ট করলাম না 10 20, আমার সরাসরি 30 আউটপুট দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে কতগুলো নাম্বার এখানে যোগ করা হয়েছে সেই ভ্যালুটা এখানে দেখতে চাচ্ছি। তার মানে এর ভ্যালুটা আমি প্রিন্টে দেখতে চাচ্ছি, বি এর ভ্যালুটা দেখতে চাচ্ছি, প্লাস দুইটা যোগফল সেটা আমি এখানে দেখতে চাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাতে আমরা তখন কি করব, এ বি, আবার হচ্ছে এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি। ক্লিয়ার? তার মানে কি, আমি প্রথমে এ এর ভ্যালু দেখবো, তারপরে বি এর কি ধরনের ভ্যালু আমরা এখানে ইউজার থেকে ইনপুট নিয়েছি সেটা দেখবো, তারপরে কি দেখবো, দুটোর যোগফল কত হবে সেটাও দেখবো। তাহলে এই জায়গাটাতে দেখো তো, আমরা যদি পার্সেন্ট ডি দেই, তাহলে এই তিনটা জিনিস কি এখানে শো করবে আউটপুটে? জি ভাইয়া, করবে। করবে। ওকে, সবাই সবাই কি একমত? জি ভাই। আচ্ছা, দেখি তাহলে তিনটা জিনিস শো করে কিনা। প্রথমে এর ভ্যালু দেখাবে, তারপরে বি এর ভ্যালু দেখাবে, তারপরে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর যোগফল যেটা সেটাও দেখাবে। দেখি আমাদের দেখায় কিনা। ওকে, প্রথমে আমরা কত দিব, 10, তারপরে দিলাম 20। এখন তাহলে শো করলো কি, শুধুমাত্র 10। বিও শো, মানে 20ও শো করলো না, দুইটা যোগফল 30ও শো করলো না। করছে কি? না ভাইয়া, কেন করলো না? ওই যে পার্সেন্ট দিয়ে একবার দিছেন, কিন্তু ভাইয়া এটা তো তাহলে এখানে একবারে তিনটা কিভাবে শো করে দিতে পারি আমরা, তিনটা পার্সেন্ট আর দিয়ে? হ্যাঁ, জিনিসটা এখানে তখন প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা কমার জন্য একটা করে হচ্ছে পার্সেন্ট দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা হয়ে গেছে না, এটা একটা আলাদা ভ্যালু, এটা একটা আলাদা ভ্যালু, এই দুটো মিলে জি একটা ভ্যালু, তাই কি না? তাহলে প্রত্যেকটার জন্য আমাকে আলাদা আলাদা পার্সেন্ট দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, প্রথম পার্সেন্টটি কার জন্য কাজ করবে, এ এর জন্য কাজ করবে। দ্বিতীয় পার্সেন্টটি কার জন্য কাজ করবে, বি এর জন্য কাজ করবে। তৃতীয় পার্সেন্টটি কার জন্য কাজ করবে, এই দুটোর যোগফলের জন্য কাজ করবে। হুম, জি জি। তাহলে দেখি এখানে কি আসলো। প্রথমে আমরা দিলাম হচ্ছে 10, তারপরে দিলাম 20। তাহলে প্রথমে কি শো করলো, এ এর ভ্যালু শো করলো, তারপরে বি এর ভ্যালু শো করলো, তারপরে দুইটার যোগফল শো করলো 30। জি ভাই। ক্লিয়ার? জি ভাই। তাহলে যতগুলো জন্য আমরা ভ্যালু, যতগুলোর ভ্যালু আমরা এখানে দেখতে চাইবো, প্রত্যেকটা ভ্যালুকে এইভাবে আলাদা আলাদা কমা দিয়ে আমাকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা ভাই, এমন কোন ঠিক উপায় কি আছে? নাই যে আমরা পার্সেন্টই বা অন্য কিছু একবার ব্যবহার করলাম, আর ধরেন আমার কাছে 10টা ভ্যালু আছে, এখন 10 বার পার্সেন্টই দেওয়া তো একটু কষ্টকর হয়ে যায়, এমন কিছু কি আছে যেটা আমি একবার দিলেই সবগুলারই ওই ধরে নিবে? লুপ, লুপ ইউজ করতে হবে। আমরা লুপের ক্লাসে এগুলো পড়বো, যখন লুপ ব্যবহার করব তখন সেখানে আমরা এই জিনিসগুলো দেখবো, যে একটা পার্সেন্টই দিব, বারে বারে ভ্যালু চেঞ্জ হতে থাকবে। হুম, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ যতদূর পর্যন্ত দেবো ততগুলো ধরবে। এই তো গেল সামের কনসেপ্ট। এবারে এখান থেকে এই ধরনের কোনো কোশ্চিন পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে একটু ট্রিকি টাইপের কোশ্চিন। আমরা একটু আগে যেটা দেখলাম যে ইন্টিজার এর মধ্যে শুধু আমি ইন্টিজার ভ্যালুই রাখতে পারবো, দেখলাম কিনা?
এখন জি। পরীক্ষায় আমাদের এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে, এ দেওয়ার পরে প্রিন্টএফ ধরলাম যে 15, ঠিক আছে। এইবার যদি আমরা প্রিন্টএফ দিয়ে %d দিয়ে যদি এটাকে প্রিন্ট করি, এবার বলো তো আউটপুট কত আসবে? আউটপুট তো আসবে না ভাইয়া, 15 তো % ডি এর আন্ডারে পড়ে না। 15টা % ডি এর আন্ডারে পড়ে না। এটা হচ্ছে ট্রিকি কোশ্চিন, মানে এই ইন্টিজার রিলেটেড আমরা একটু যা কনসেপ্ট গুলো পড়লাম তার মধ্যে এটা একটু ট্রিকি কোশ্চিন। এটা একটু চিন্তা ভাবনা করে আমাদের বলতে হবে। আচ্ছা, 15% ডি এর মধ্যে পড়ে না, এটাও কথা, এটাও সত্য কথা। 15% ডি এর মধ্যে পড়ে না, তাহলে এখানে কি দেখাবে মেনলি? এই সিক্স জায়গাটা আমি এটা জানতে চাচ্ছি। ভাইয়া 6 দেখাবে হয়তো বা। সিক্স দেখাবে ভাইয়া। ভাইয়া 6 এখানে দেখাবে কেন? ভাইয়া ভাইয়া পনেরোর যে আস্কি ভ্যালু গুলো আছে হয়তো সেগুলা সে শো করবে। কারণ এখানে 15 6 ভাইয়া মানে প্রিন্ট 6টা এ ইকুয়ালস টু স্পেলিং। যা লিখছেন সবই দেখানোর কথা। না না, কি এগুলা তো সবই স্ট্রিং, কেমনে হবে? আচ্ছা, মানে আমার আউটপুটটা কি আসবে? শুধু কি আসবে? 6 আসবে আউটপুট? না ভাইয়া, হয়তো 15 আস্কি যেই কোড গুলো আছে সেগুলা শো করতে পারে কিছু। আচ্ছা, আর দুইজন না তিনজন বললো 6 আসবে, আমরা কি শুধু শিওর যে এটা 6ই আসবে প্রিন্ট? কিছুই আসবে না। পিওর বলতে এরকম করছিলাম, আসছিল একদিন 6, 15 কিন্তু দিয়ে শিওর। তারপর হয়তো 6 আসতে পারে। 15 প্রিন্ট হবে, তারপর ওটার মানে 6টা যেহেতু স্ট্রিং আছে 6 প্রিন্ট হতে সিক্স পারে। আসবে হয়তো। হুম, বিষয়টা এরকমই। প্রিন্টএফ কি রিটার্ন করবে? তার মধ্যে যা আছে ডাবল কোটেশনের ভিতরে, সে সেটাকে প্রথমে আগে রিটার্ন করবে। মেনলি প্রোগ্রামটা কিভাবে কম্পাইল হবে? প্রথমে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আসবে, আসার পরে এ দেখলো এ একটা ইন্টিজার ডাটা টাইপ। এরপরে যখন সে এখানে যাবে, এর ভিতরে যখন যাবে, তখন দেখবে সে কি প্রিন্টএফ পাইছে। প্রিন্টএফ তো একটা ফাংশন, তার মানে কি, আমরা যার মধ্যে ফাংশনটাকে লিখি না কেন, সেই ফাংশনটা তো আগে এক্সিকিউট হবে, কাজ করবে, তাই কি না? তাহলে প্রথমে প্রিন্টএফ এর মধ্যে যা আছে, কি লেখা আছে? 15, সেটা প্রথমে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে 15-র মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেইটাকে সে কাউন্ট করবে, কারণ এখানে কি লিখছে আমি? ইন্টিজার, তাই কি না? এখন প্রিন্টএফ কি করে? যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো ক্যারেক্টার সে রিটার্ন করে দেবে। কার কাছে রিটার্ন করবে? এ ভ্যারিয়েবলের কাছে রিটার্ন করবে। তাহলে এখানে কতগুলো ক্যারেক্টার আছে? টোটাল 6টা ক্যারেক্টার আছে। তার মানে 6টা কার কাছে রিটার্ন করবে? এ এর কাছে রিটার্ন করবে, তাই না? এখন তাহলে এর ভ্যালু কত হবে? সেখানে 6 হবে। যখন আমরা %d দিয়ে এটাকে প্রিন্ট করব তখন এখানে হবে 6। অনেকে হয়তো আমরা এই জিনিসটা জানি না, কিন্তু এই জিনিসটা এরকমই হবে। দেখি, এই যে 15 6, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। সবাই কি ক্লিয়ার এটা? অনেকেই মনে হয় ক্লিয়ার না এই জিনিসটা। আচ্ছা, আস্কি ভ্যালুর এখানে কোনো বিষয় না। আমরা যে একটু আগে যেটা বললাম, অনেকে বললাম যে আস্কি ভ্যালু, আস্কি ভ্যালুর কোনো বিষয় না এখানে। বিষয়টা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে প্রথমে একটা করে লাইন এখানে এক্সিকিউট হয়। প্রথম মানে একটা করে লাইন এখানে কম্পাইল হবে। কম্পাইল হওয়ার সময় প্রথমে যে লাইনটা পাবে সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ যেহেতু একটা ফাংশন, সে ফাংশনের মধ্যে যা থাকবে সেটা আগে এক্সিকিউট হবে। হলো, হওয়ার পরে এখানে যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো ক্যারেক্টার এর কাছে রিটার্ন হয়ে যাবে। যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু, এজন্য ক্যারেক্টারের নাম্বারটা এখানে রিটার্ন হবে। যেহেতু এখানে 6টা ক্যারেক্টার আছে, 6টা ক্যারেক্টার এখানে রিটার্ন হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত হবে? 6। 6 হলে এই জায়গাতে যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন এখানে হবে 6। ক্লিয়ার? এখন এই জায়গাতে যদি আমরা 15, এরপরে আমরা যদি একটা দিই ইউনিভার্সিটি, এবারে আমাকে বলো কতগুলো ক্যারেক্টার প্রিন্ট হবে? আউটপুট কি আসবে? 16টা। 15 ইউনিভার্সিটি 16। 17টা আসবে, মানে 17 আসবে। আচ্ছা, 17 আসবে। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাই।
দেখি আমরা 17 আসে কিনা। এখানে কত আসলো? 17। 17টা আসলো। কেন 17 আসলো? এই যে একটা আমরা যে স্পেস একটা আমি এখানে স্পেস দিয়েছি দিচ্ছি না, মাঝখানে। হ্যাঁ, জি ভাইয়া। এই স্পেসটাও সে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করেছে। হুম। জি ভাইয়া। এরপরে আমরা একটা জিনিস দেখলাম যে পাশাপাশি সবকিছু আছে, তাই না? এই যে ইউনিভার্সিটির সাথে পাশাপাশি 17 লেগে আছে। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি একটা নতুন একটা লাইনে আসবে। 17 নাম্বার যে 17টা যে ক্যারেক্টার কাউন্ট করলো, এই ক্যারেক্টারটা নিউ লাইনে আসবে, নতুন লাইনে আসবে। এইটা কিভাবে আসবে? এইটা আনার জন্য ব্যাকস্ল্যাশ এন হবে। আমাদের এখানে আমি একটা স্ল্যাশ এন ইউজ করব। স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ যখন এখান থেকে এই জিনিসটা এক্সিকিউট হলো, হওয়ার পরে যখন এই প্রিন্ট টেপের এখানে আসবে, প্রথমে দেখবে স্ল্যাশ এন। স্ল্যাশ এন মানে কি? সে ট্যাব দিয়ে নতুন একটা লাইনে এরকম করে এন্টার দিয়ে নতুন একটা লাইনে চলে আসবে। নতুন একটা লাইনে এসে তারপরে কি করবে? এর ভ্যালুটাকে এখানে প্রিন্ট করবে। দেখি এই জিনিসটা হয় কিনা। এই যে 17টা নিচে এসে প্রিন্ট করলো। এইবারে আমার একটা প্রশ্ন, এই জায়গাতে যদি আমি স্ল্যাশ এন দেই তাহলে কত কি হবে? এই জায়গাতে আমি দিলাম না। একই কাজই হবে। একই কাজই হবে। ওকে, সবাই কি না ভাইয়া, একমত? এখানে এখন একই কাজই 1900 হবে। করবে আমাদের। জি ভাইয়া। জি ভাইয়া। 1900 করবে। আচ্ছা, দেখি দেখি আর একটু দেখি সবাই। জি ভাইয়া। 1900 করবে, তাই না তো? কারণ সেম সেটা হবে তো তো ভাইয়া। কোটেশনের ভিতরেই আছে। নিউ লাইন যাই দেন সেটা তো আসলে আমাদের ডাবল কোটেশনের ভিতরেই আছে। ওইটা যদি আপনি কোটেশনের সাইডে দিতেন তাহলে হয়তো নিউ লাইন শো করতো। সেম হবে হয়তো ভাইয়া, আমার মনে হচ্ছে। ওকে, আমরা একটু তাহলে দেখি জিনিসটা কি হয়। এখানে প্রিন্ট করলো কত? 18। 18। কেন 18 প্রিন্ট করলো এবার বলি। বিষয়টা হচ্ছে এই যে স্ল্যাশ এন, এটাও তো একটা হচ্ছে টাইপ, তাই কি না? এটাকে সে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিয়েছে যখন আমরা এখানে ইন্টিজার ইউজ করছি। তার মানে আগে ছিল কয়টা? 17টা। আর স্ল্যাশ এন দিয়ে সে একটা ক্যারেক্টার ধরে নিয়ে করলো কত? 18। 18টা কার মধ্যে রাখলো? এই এর মধ্যে 18 ভ্যারিয়েবলটাকে রেখে দিল। আর এই জায়গাতে কি প্রিন্ট করলো? 15 ইউনিভার্সিটি। যেহেতু স্ল্যাশ এন কি কাজ করে? নিউ লাইনের কাজ করে। এই জন্য সে এখানে ইন্টার দিয়ে একটা নিউ লাইন নিয়ে আসলো। নিয়ে আসে এখানে কত প্রিন্ট করবে তখন? 18 প্রিন্ট করলো। কিন্তু এখানে ক্যারেক্টার ছিল কয়টা টোটাল? 17টা এখানে 19। ছিলই। আর স্ল্যাশ এনটাকে সে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিয়েছে। আচ্ছা ভাই, ক্লিয়ার? স্ল্যাশ এন কে একটা ক্যারেক্টার কেন ধরলো? স্পেস কেও তো একটা ধরছে, আর স্ল্যাশ এন এ দুইটা কেন ধরলো না? স্ল্যাশ এনে দুইটা কেন ধরলো না? এই স্ল্যাশ এন দ্বারা সে একটা ক্যারেক্টারই বলছে, কারণ স্ল্যাশ এন এর কাজটা কি? নিউ লাইন। আমরা যদি শুধু এন দিতাম তাহলে কি নিউ লাইন কাজ করতো? না ভাইয়া। তখন স্ল্যাশ এন পুরোটাকে সে একটা ক্যারেক্টার হিসেবে ধরবে। ওইটা এটা মনে যখন করো একটা হচ্ছে, কিওয়ার্ড বিল্ট ইন। হুম, এটা একটা বেল্ট ইন কিওয়ার্ড। এখন তাহলে কত গেল? 18টা ক্যারেক্টার প্রিন্ট করলো। ক্লিয়ার? এরকম টাইপের কিন্তু প্রশ্ন দিবে অনেক সময় পরীক্ষায়, এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো দেখাই দিলাম যে এরকম টাইপের প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইবার আমাকে একটু বলো তো, হ্যাঁ। জিনিসটাকে বুঝছো তোমরা কি লিখলাম? জি ভাইয়া। সবাই সবাই ক্লিয়ার এটা কি লিখলাম আমি? জি ভাইয়া। জি ভাইয়া। না, সবাই মনে হয় এখনো ক্লিয়ার হওনি না? হয়েছি আমি। ভাই হয়েছি আচ্ছা ক্লিয়ার। ভাই, এইখানে আবার প্লাস কিভাবে দিচ্ছেন? এইখানে তো আমাদের কোনো ইন্টিজারই নাই, তাহলে কি ওগুলাই আবার প্রিন্ট হবে যে 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি? মানে তিনটা একসাথে প্রিন্ট হবে। প্রথমে 15 ইউনিভার্সিটি দেখাবে, দেন অফ সায়েন্স এন্ড টেকনোলজি দেখাবে, দেন তিনটা একসাথে 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা দেখাবে। আচ্ছা, না,
ওকে, আর কেউ? 40 দেখাবে ভাইয়া, ওই দুটো স্ট্রিং এ যেহেতু ওই মানে আচ্ছা, আমরা একটু স্ট্রিংটা বড় দিয়ে দিছি না, একটু ছোট করি স্ট্রিংটা। আচ্ছা ভাই, বুঝতে পারছি। প্রথমটা তাহলে আমাদের পুনরায় ইউনিভার্সিটির যে স্ট্রিংটা আছে সেটা দেখাবে, তারপর 2 নাম্বারটা দেখাবে, তারপর 2টা যোগ করে দেখাবে। স্ট্রিং আচ্ছা, এর তাহলে যোগ করে দেখাবে না ভাইয়া। তাহলে ভাই 4 হুম 4 8 দেখাবে। না, 10 আচ্ছা, পাঁচটা পাঁচটা ভাই আর আছে, সবাই 10 দেখাবে 5 একটু 5 10 দেখাবে। এখানে হ্যালো প্রিন্ট হবে, তার সাথে সাথে ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তারপরে 5 5 আর 10 প্রিন্ট হবে একসাথে, সব কোনো স্পেস থাকবে না। ওকে, ঠিক আছে, দেখি। প্রথমে হ্যালো প্রিন্ট হলো, তারপরে ওয়ার্ল্ড প্রিন্ট হলো, তারপরে 5 5 10। 5 5 10 প্রিন্ট হলো। এই ও জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমরা প্রথমে হ্যালো কেন প্রিন্ট হলো, প্রথম লাইনে আসবে, এসে দেখলো ইন্টিজার এ, তার ভিতরে যাবে, কি ধরনের ভ্যালু আছে সেটাকে সে এর মধ্যে রাখবে। কিন্তু প্রথমে রাখার আগে সে দেখলো যে এখানে প্রিন্টএফ একটা ফাংশন আছে। তার মানে কম্পাইলার তখন দেখলো যে যেহেতু প্রিন্টএফ ফাংশন আছে, আমাকে কোনো কিছু আগে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করলো? ডাবল কোটেশনের মধ্যে যা আছে সেটাকে সে প্রিন্ট করে দিল, হ্যালোটাকে সে প্রিন্ট করে দিল। করার পরে সে ওয়ার্ড কাউন্ট মানে ক্যারেক্টার কাউন্ট করবে। ক্যারেক্টার কয়টা আছে? 2 4 5। এই 5টা ক্যারেক্টার সে কোথায় রেখে দিবে? 5টাকে রেখে দিবে এর মধ্যে। প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। এবারে আসলো ইন্টিজার বি। বি এর মধ্যে যখন গেল, বি এর মধ্যে যে দেখলো যে এখানে একটা প্রিন্টএফ ফাংশন আছে, তার মানে এখানেও তাকে একটা নতুন কিছু একটা প্রিন্ট করতে হবে। যেহেতু আমরা এখানে কোনো স্ল্যাশ এন দেই নাই, তার মানে কি পাশাপাশি এই দুটো জিনিসই প্রিন্ট হয়ে যাবে। ওয়ালটাকে প্রিন্ট করলো। এবারে বি এর মধ্যে তো তাকে কিছু রাখতে হবে। কি রাখবে? এই প্রিন্ট এর মধ্যে যতগুলো ক্যারেক্টার রাখা আছে ডাবল কোটেশনের ভিতরে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে কাউন্ট করবে। কি কাউন্ট করলো? 1 2 3 4 5। এই 5টা কাউন্ট করে কার মধ্যে রাখবে? বি এর মধ্যে রাখবে। তাহলে এ এর ভ্যালু কত হয়ে গেল? 5। বি এর ভ্যালু কত হয়ে গেল? 5। এরপরে থার্ড লাইনে আসবে। থার্ড লাইনে এসে দেখলো প্রিন্টএফ, তার মানে তাকে কোনো কিছু প্রিন্ট করতে হবে। ডাবল কোটেশনের মধ্যে যাবে, যে দেখবে এখানে %d, তার মানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছে। যখনই দেখবে %d, তখন তার কমার পরের অংশে যাবে যে এখানে কি ধরনের ভ্যালু দিয়ে আছে, সেই ভ্যালুটাকে এর মধ্যে সে প্রিন্ট করাবে। দেখলো এ দিয়ে আছে, এর মধ্যে আমরা কত পেয়েছিলাম? 5 পেয়েছিলাম না? ওই 5টাকে এখানে সে রেখে দিবে। 5 প্রিন্ট করলো। বি এর মধ্যে 5 পেয়েছিলাম, এই 5টাকে এখানে সে রেখে দিল, 5 প্রিন্ট করে দিল। যেহেতু মাঝখানে আমরা একটা করে স্পেস ইউজ করেছি, তাই একটা করে স্পেস ধরে নিয়েছে। এবারে কি হলো? 5 5 প্লাস 5 অর্থাৎ 10। এই 10-এর যোগফলটা সে কার মধ্যে রাখবে? 80% এর মধ্যে রাখবে। এতটুকু বিষয় ক্লিয়ার হলো কিনা? এইভাবে পুরোটাকে সে প্রিন্ট করে দিছে। স্ট্রিং এ কোনো একটা স্ট্রিং এর মধ্যে কয়টা লেটার আছে এটা হচ্ছে কাউন্ট করার জন্য এরকম না করে সুন্দর কোনো ফাংশন দিয়েও তো করা যায়। সুন্দর কোনো ফাংশন দিয়ে করা যায়, সেই ফাংশনগুলো আমরা পরে দেখবো যখন ফাংশন ক্লাস করব। কতগুলো স্ট্রিং কাউন্ট করা যাবে, এই স্ট্রিং কাউন্টের জন্য আমরা কি স্ট্রিং লেন্থ ইউজ করব, ওর মধ্যে আমরা এটাকে ধরে 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 কাউন্ট করবো লুপের মধ্যে দিয়ে। আরো বাই ডিফল্ট ফাংশন আছে, সেটাকে আমরা পরে দেখবো, মানে পরের ক্লাসগুলোতে। একদিনে এত অ্যাডভান্স বিষয় জেনে নিলে তো সমস্যা। সবার মাথায় গুলাই যাবে। আপাতত আমরা এইভাবে বুঝি। আমরা কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছি সবাই? জি কিভাবে ভাই, হলো আজকে কাজটা? যা যা বুঝাইলেন সবকিছু ক্লিয়ার ইনশাল্লাহ। কোনো ধরনের কোনো সমস্যা নাই? সবাই সবাই সমস্যা বলি তো একটু। নাই, কিন্তু ওই যে রেঞ্জের ব্যাপারটা ওইটা তো আরেকদিন বুঝাইতে চাইলেন। তারপর ওই যে পার্সেন্টই বারবার ইউজ করার তো লুপের দিন বুঝাইতে চাইলেন। হ্যাঁ, ওটা লুপের দিন বোঝাতে চাইছি। সবাই সবাই একটু বলি, কারো কোথায় এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আজকের ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে। না ভাইয়া। অনেকে হয়তো চলেও গেছে দেখছি। আচ্ছা, আচ্ছা ভাইয়া। সবার কারো কোনো সমস্যা আছে না এই ভাইয়া, বিষয়ে? ক্লিয়ার।
তো কারো কোনো থ্যাংক ইউ ভাইয়া। মতামত, কোনো প্রশ্ন বা কোনো জানার কিছু আছে এ ব্যাপারে? শুনি। না ভাইয়া। জানা কিছু থাকলে বলতে পারো, যে কোনো কিছু, হয় এই ক্লাসের ভাইয়া টপিক বাদ দিও। হ্যাঁ, আমরা স্ট্রিং নিলাম ইনপুট, সেটা আবার ডেসিমেলে যখন আমরা মানে প্রিন্ট করতেছি, ওরা মানে না মানে যে নাম্বার হ্যালোর মধ্যে কয়টা 5টা লেটার আছে ওটা দিল, কেন দিবে? ওরা বলবে যে মানে দেখাবে যে ইনপুট আছে স্ট্রিং এ, তাই এটা ডেসিমেলে হয় না, এরকম একটা কিছু দিলেও তো পারতো। আমি এটা তো তাহলে যিনি এটা কয়টা হচ্ছে ক্যারেক্টার আছে ওটা তো আমি চাইনি এখানে, ওরা কেন দেখাবে? কেন দেখাবে? যখন আমরা কোনো কিছুর ভ্যালু রিটার্ন করব, হ্যাঁ, এই যে কোনো স্ট্রিং মানে দেখা যাচ্ছে এটা কি, এর মধ্যে কি থাকবে, যে কোনো একটা ভ্যালু থাকবে না, সেটা প্রিন্টএফ এর মধ্যে থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট প্রিন্টএফ এর ডাবল কোটেশনের মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার গুলো কাউন্ট করে সেই মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে। এটা বাই ডিফল্ট হয় এই কাজটা। আর্কিটেকচারটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যে প্রিন্টএফ এর কাজই হবে কোনো কিছুকে প্রিন্ট করা, আর যতগুলো ক্যারেক্টার আছে যদি আমরা সেটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সেই ভ্যারিয়েবলের মধ্যে সেই কতগুলো ক্যারেক্টার আছে সেটাকে সে রেখে দিবে কাউন্ট করে। আপনি সি প্রোগ্রামিং এর রোডম্যাপ দেখাতে চেয়েছিলেন। তাই তো, আমার টার্গেট ছিল যে বোর্ডে আমি জিনিসগুলো আস্তে আস্তে বুঝাবো, ও কিন্তু আজকে ওকে তো বোর্ডে যেতে পারলাম না। সামনে ক্লাসে ইনশাআল্লাহ ওকে, দেখাবো। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে। জায়গাটার মধ্যে মোটামুটি 1-150 কোশ্চেন এই জায়গার মধ্যে তৈরি করা সম্ভব, কিন্তু সবগুলো এক ক্লাসে দেখা গেলে মাথায় এমনি গোলাই যাবে। এজন্য আমি আস্তে আস্তে জিনিসগুলো দেখাতে, আর এই জিনিসগুলো আমি বোর্ডে আরো বিস্তারিত দেখাবো যখন বোর্ডে ক্লাস নিব। কেন এইচটাকে ধরলো, কেন এইটাকে ধরলো, এইচটাকে ধরে প্রথমে কার মধ্যে রাখবে, কিভাবে ওয়ার্ড গুলো কাউন্ট হয়, এই জিনিসগুলো বোর্ডে আমি বিস্তারিত দেখাবো। কারণ এখানে আমি লিখার মতন অবস্থা নাই, এখন লিখতে গেলে অনেক টাইম লাগবে ওয়ার্ডে লিখতে গেলে, আর ওটাও মনে হয় সবার কাছে একসেপ্টেবল হবে না। এই জন্য আমি আসলে বোর্ডে এই জিনিসগুলো বোঝানোর জন্য রেখে দিলাম। সামনে ক্লাসে একটা করে বোর্ডে বুঝাবো আর ওটা প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে ভাইয়া। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আজকের ক্লাস বা যে কোনো বিষয়ে সমস্যা নিয়ে, এই কয়দিনের মধ্যে যে কোনো যেগুলো সমস্যা হয়েছে প্রোগ্রামিং রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড, বিশেষ করে এই কোড রিলেটেড কোনো সমস্যা হয়েছে কিনা? তো গত সোমবারে ক্লাস নিয়েছি একটা এমএসসি, রেসপন্স করি, একটা আলোচনা করছি আর কি, মেনলি এখানে আলোচনা করছি, অন্য কিছুই না। আর বা কোনো কিছু ধরো ওই পড়াবো না, এমনি শুধু আলোচনা করছি। হ্যাঁ, সেমিকোলন ছাড়া যে একটা স্টেটমেন্ট প্রিন্ট করা, ওটা আমি ট্রাই করছিলাম, হয়েছিল। হয়েছে না? হ্যাঁ, ওকে, ঠিক। ইফের মাধ্যমে ওটা একটু ট্রাই করছিলাম। হুম, সেটাও দেখাবো ওইটা। শুধু ইফ এর মধ্যে না, ওটা আমি যদি কম্পাইল করে মানে মেনলি আমি বোর্ডে বোঝাবো কিভাবে লাইন বাই লাইন ধরে 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 ওই লাইনটা কিভাবে কাজ করছে, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ একবার দেখলাম প্রিন্ট এর মধ্যে কোড গুলো কাউন্ট করছে, আবার যখন সেটা ইফ এর মধ্যে দিচ্ছি সেটা তখন ওয়ান প্রিন্ট করছে, ওয়ান দিচ্ছে, কেন ওয়ান দিচ্ছে, এই জিনিসগুলো তখন বুঝাবো বোর্ডে মেনলি। আচ্ছা ভাই। আর কারো প্রশ্ন? আচ্ছা, সবাই তো আমরা এখানে নতুন না, পুরাতন কেউ আছে কি যারা দেখা যাচ্ছে মানে